যে ওই যে অভাব, কারণ আমার কাছে এখনও মনে হয় যে অভাব না থাকলে মানুষ হওয়া যায় না, বড় হওয়া যায় না। অভাবটা একটা স্টিমুলেশনস, অভাবটা একটা খিদে, এবং ওই খিদেটা বড় হওয়ার জন্য প্রচণ্ড লাগে। মা দুটো কথা বলতেন, ডিসিপ্লিন অ্যান্ড ব্যালেন্স। মানে আমার এখনও মনে আছে মা বারবার বলতেন যে জীবনে ডিসিপ্লিন আর ব্যালেন্স হারাবি না, এবং এই ডিসিপ্লিনই মানুষকে সঠিক রাস্তা পৌঁছে দেয়। যে যে মানুষের জীবনে ডিসিপ্লিন নেই, যে মানুষের জীবনে ব্যালেন্স নেই, সে মানুষ, সত্যি কথা বলছি, সে মানুষ ব্যর্থ। কিছুতেই তার কাছ থেকে কোনো ভালো জিনিস আশা করা যায় না। Welcome to Podcast with Shuprabha, where we explore the stories of the heroes in our healthcare system. I am your host Shuprabha Saha, and we have a truly special guest in our studio today, Dr. Nirmal Kumar Saha, a renowned surgeon in Baharampur town. Join us as we dive into his journey, motivation and experiences as a pioneer surgeon in a small town. স্যার, কেমন লাগছে আজকে এখানে এসে? একটা নতুন অভিজ্ঞতা নিশ্চয়ই। বসেছি তোমাদের সামনে, মানুষকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এরকম সুযোগ খুব বেশি সহজে পাওয়া যায় না। আজকে এই সুযোগটাকে আমাকে মানুষের জন্য কাজে লাগাতে হবে। আমি চেষ্টা করব মানুষের কি আমার যে এই এতদিনের চিকিৎসা জীবন, সেই জীবনটাকে মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, কীভাবে মানুষকে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, তার জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম আমার কাছে। তোমার ছোটবেলা কেমন কেটেছে এই বহরমপুর শহরে? ছোটোবেলায় আমি খুব সাধারণ জীবন কাটিয়েছি। আমাদের বাড়িতে খুব ডিসিপ্লিন ছিল। আমাদের বাড়িতে মা দুটো কথা বলতেন, ডিসিপ্লিন অ্যান্ড ব্যালেন্স। মানে আমার এখনও মনে আছে মা বারবার বলতেন যে জীবনে ডিসিপ্লিন আর ব্যালেন্স হারাবি না। এই দুটো শব্দ যে কি ইম্পর্ট্যান্ট, এবং আমি এখনও মনে হয় আমার জীবনে ডিসিপ্লিন আর ব্যালেন্সটা আমার এখনও রয়েছে। আমাদের বাড়িতে নিয়ম ছিল যে বিকেলবেলা স্কুল থেকে এসে খেলতে যাবে, খেলে বাড়ি ফিরবে যখন, তখন যেন বাইরে লাইট পোস্টে লাইট না জ্বলে। মানে বাইরে লাইট পোস্টে লাইট জ্বলছে আর তুমি বাড়ির বাইরে আছো, এটা যেন না হয়। এটাই ডিসিপ্লিন। আমি প্রত্যেক দিন যদি বুঝতাম অন্ধকার হয়ে উঠেছে, লাইট জ্বলবে, আমি ছুটতে শুরু করতাম মাঠ থেকে, স্কোয়ার ফিল্ড থেকে ছুটতে ছুটতে বাড়িতে পৌঁছাতাম, এবং যেন দেখতাম যে না, লাইট পোস্টে লাইট জ্বলেনি। মানে এই যে ডিসিপ্লিন, এটা এখন দেখা যায় না, এবং এই ডিসিপ্লিনই মানুষকে সঠিক রাস্তা পৌঁছে দেয়। যে যে মানুষের জীবনে ডিসিপ্লিন নেই, যে মানুষের জীবনে ব্যালেন্স নেই, সে মানুষ, সত্যি কথা বলছি, সে মানুষ ব্যর্থ। কিছুতেই তার কাছ থেকে কোনো ভালো জিনিস আশা করা যায় না। তোমার ছোটবেলায় কীরকম কোনো ইনসিডেন্ট ছিল যেটা তোমায় ইনফ্লুয়েন্স করেছে মেডিকেল লাইনে আসার জন্য? হ্যাঁ, সেইভাবে বলতে গেলে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমার জীবনে, সেটা আই এম এ সান অফ উইডো মাদার। আমি একটা বিধবার সন্তান। আমার মা বাবা ছোটোবেলায় মারা গেছেন, এবং আমার মা আমাকে মানুষ করেছেন। আমার কাকা আমার গার্জিয়ান ছিলেন, এবং বাবা মারা যাওয়ার সময় আমাকে নয়, মানে আমি তখন 1 বছর বয়স, আমার বাবা আমার কাকা এবং আমার মাকে বলেছিলেন যে আমার এই ছোটো ছেলেটিকে ডাক্তার করো, কারণ আমি প্র্যাকটিক্যালি ওনার ধারণা ছিল যে বিনা চিকিৎসায় মারা গেলাম, আমার ছেলে যেন এমন ডাক্তার হয় যেন বহরমপুরে সব মানুষের চিকিৎসা দিতে পারে এবং ভালোভাবে চিকিৎসা দেয়। এটা একটা বিরাট বড় ইন্সপিরেশনস আমার কাছে, এবং আমার কানের মধ্যে ওটা বারবার করে স্কুল লাইফে কাকা বলতেন যে ভালো করে পড়, ডাক্তার হতে হবে। কারণ আমাদের অত্যন্ত সাধারণ একটা পরিবার, যেখানে আমরা অত্যন্ত সাধারণভাবে জয়েন্ট ফ্যামিলি, জ্যাঠু দাদা দিদিটা ছিল, আমরা ছিলাম 3 ভাই বোন, কাকার ছেলেমেয়েরা ছিল, সবাই মিলে একসঙ্গে হইচই করে, আর বন্ধুবান্ধব, পাড়ায় আড্ডা মারা, পুজো, এইভাবে ভালো একদম একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেভাবে বড় হয়। আর তার সঙ্গে বাবার ওই যে কথাটা যে একজন ভালো চিকিৎসক হতে হবে, বহরমপুরের মানুষের ভালো চিকিৎসা দিতে হবে, এটা আমার কাছে একটা স্টিমুলেশনস, এটা আমার কাছে একটা বাড়তি ইন্সপিরেশনস। যে আমার বাবা নেই, কিন্তু আমি চাইবো না যে অন্য কারো বাবা যেন এই দুঃখটা করে না মারা যায়। তোমার এমবিবিএস এর জার্নি কেমন ছিল? এমবিবিএস হচ্ছে আমার কাছে একটা, আমি অত্যন্ত একটা গ্রাম্য জায়গা, গ্রাম্য মানে তখন আজ থেকে অনেক বছর আগে, মানে প্র্যাকটিক্যালি 77 সাল, সেই সময় অত বছর আগে বহরমপুরটা কিন্তু এত চকচকে ছিল না, মানে খুবই সাধারণ ছিল। এবং আমার মনে হয়েছে আমি ডাক্তারি পড়তে গেছিলাম তখন পায়জামা পাঞ্জাবি পরে, মানে প্রথম ভর্তি হতে গেছি পায়জামা পাঞ্জাবি পরে। তা আমাকে যখন পায়জামা পাঞ্জাবি পরে একটা কোলাপুরি জুতো পরে, মানে সেটাই আমাদের কাছে ভালো ড্রেস আর কি। তখন ওখানকার যিনি মেডিকেল অফিসার, যিনি আমাকে মেডিকেল চেক আপ করছেন, তিনি আমাকে প্রথমেই
পাঞ্জাবি পরে আমাকে বলেছিলেন, তুই কী ব্যাপার কলেজে ঢুকছো পাঞ্জাবি পরে, তুমি তো রাজনীতি করবে। আমি খুব লজ্জা পেয়েছিলাম যে আমি বোধহয় প্যান্ট জামা পরেই আসা উচিত ছিল। আর বুট, এই জুতো পরা, এটা আমি সত্যি কথা বলছি, আমি যখন কলেজে ভর্তি হই সেদিনকেও আমি ওই ছুটি পরে গিয়েছিলাম স্কুলে এবং সেখানে এই কলেজে, এবং সেখানে প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডায় পা কনকন করছে। আমাদের দাদারা পরিচয়ের সামনে, জুতো পরিসনি কেন, তাই বললো। তা আমি বললাম জুতো নেই, চটি পরেই এসেছি। বললো জুতো কেন, কলেজে যাবি জুতো পরে যেতে হবে তো। মানে আমি এতটা সাধারণ জায়গা থেকে গিয়েছিলাম ওখানে। আর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমি পড়েছি, এটা আমার সৌভাগ্য এই জন্যই যে ওখানে একটা আশ্রমিক পরিবেশের মতো, এবং সেখানে টিচার্স ডক্টর রিলেশনশিপ ইজ ভেরি গুড। ওখানে খেলার প্রচুর সুযোগ ছিল, ওখানে প্রচণ্ড সাংস্কৃতিক কাজকর্ম হতো। ওখানে আমরা প্রচুর এক্সটেম্পোর ডিবেটস, অনেক নাটক কম্পিটিশন করতাম, খেলাধুলা করতাম, এবং সমস্ত রকম খেলাধুলা করতাম, কম্পিটিশন হতো, লিগ হতো, সরস্বতী পুজো করতাম, সেখানে দুপুজি নাচতাম, হ্যাঁ, বিভিন্ন নাটক করতাম। এবং আমরা নাটক করতাম মানে একটা উচ্চতর নাটক করতাম, যে নাটকগুলো এখন মানে ভাবলেই আমাদের কেমন লাগে। যে নাটকগুলো আমরা কিছু নাটক নিজেরা লিখেছি, বন্ধুরা লিখেছি, আমরা করেছি। সুতরাং এই কালচার, সাহিত্যই আমাদের ওখানে নিজেদের পত্রিকা ছিল কলেজের, দেওয়াল ম্যাগাজিন করাটা খুব কাজের ছিল, সবসময় দেওয়াল ম্যাগাজিন করতাম। এবং ফলে একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য যা যা দরকার ছিল সেটা সবটাই আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সেই সময় পেয়েছি। আর স্যারেরা অত্যন্ত ভালো ছিলেন। আমরা ভলি কম্পিটিশন হতো, স্যাররা এসে দাঁড়াতেন, স্যাররা উৎসাহ দিত আমাদেরকে, নির্মল করতো, স্ম্যাশ স্ম্যাশ। সেই মনে হতো কোনিকে বলছে সীতেশদা যে কোনি ফাইট, ঠিক এরকম মনে হতো। এবং এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি, যেটা আজকে আমার বড় হওয়ার জন্য অত্যন্ত সাহায্য করেছে। তোমার বন্ধুদের সাথে এমন কোনো স্টোরিজ আছে যেটা তোমার এখনো নস্টালজিক করে দিচ্ছে? আমার আসলে খুব সত্যি কথা বলছি, সেই সময়ে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের বাড়ি থেকে মাসিক টাকা পাঠানো হতো 250 টাকা। 250 টাকা মানে একদম হিসেব করে মাসে 250 টাকা পাঠানো হবে, আর সেটা ওই মানি অর্ডার করে পাঠানো হতো। যথারীতি বারবার করে পোস্ট অফিসে যখন টাকা এসছে, মাস্টারমশাইকে জিজ্ঞেস করতাম, আমার সঙ্গে না আসেনি, আর দুঃখ হতো, রাগ হতো। আর সেই টাকার হিসাবটা এমন টাই যে কোনো এক্সট্রা খরচ করার কোনো উপায় নেই। মানে 120 টাকা মেসে দিতে হবে, 8 টাকা এস্টাবলিশমেন্ট, 12 টাকা সিট রেন্ট, হ্যাঁ, 1 টাকা করে 2 টাকা টিফিন, 60 টাকা, মানে এইভাবে করে একদম টাইট ব্যাপারটা। এর মধ্যে যদি কখনো কিছু বড় কিছু কোথায় কিছু করবো ভাবতাম যে কিছু একটা করবো, কিন্তু তাহলে আমাকে 2 দিন টিফিন বন্ধ করতে হতো, আগে খেতে হতো, মানে এইভাবে টাকা বন্ধ। এবং সেটা যে এখন আমি যে এনজয় করি, যে ওই যে অভাব, কারণ আমার কাছে এখনও মনে হয় যে অভাব না থাকলে মানুষ হওয়া যায় না, বড় হওয়া যায় না। অভাবটা একটা স্টিমুলেশনস, অভাবটা একটা খিদে, এবং ওই খিদেটা বড় হওয়ার জন্য প্রচণ্ড লাগে। তা সেই সময় বন্ধুরা মিলে একটা ওখানে তখন ওই যে কী বলে, ওই যে আর্ট ফিল্ম যেগুলো বলে, মানে ঋত্বিক ঘটক, শিলিগুড়িতে ঋত্বিক ঘটক ফেস্টিভ্যাল হচ্ছে, এবং বেশ তখনকার দিনের বেশ টিকিটের দাম। তা কোনো রকমের সেই টাকা জমিয়ে সেই টিকিট কিনে সেই ঋত্বিক ঘটক ফেস্টিভ্যাল দেখতে যাওয়া বন্ধুদের মধ্যে, এবং এসে ডায়েরির মধ্যে সেই ইনসিডেন্টসগুলোকে লিখে রাখা, এবং সেই লিখে রাখার পরে আবার বসে আলোচনা করা। এবং আমার মনে আছে ওই ঋত্বিক ঘটকের সেই নাম তিতাস একটি নদীর নাম দেখেছিলাম। আমার মানে রাত্রেবেলা ঘুম আসেনি, আমার কানের মধ্যে ঘুম করে সেই আওয়াজগুলো হচ্ছিল গানের, এবং এত স্টিমুলেশন, একদম মানে যেভাবে শরীরের মধ্যে, রক্তের মধ্যে, স্নায়ুর মধ্যে সেই ঘটনাগুলো ঘটেছিল। আর সেই বন্ধুরা আমরা এত ভালো ছিলাম, সবাই মিলে সেইটা দেখতাম, আর একসঙ্গে বসে ডিসকাস করতাম ওই দৃশ্যটা, এই গানটা, এই অবস্থাটা, তার কি মানে, তার কি বলতে চেয়েছে। সেই দিনগুলো আমার কাছে মনে হয় বন্ধুদের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর দিন। এছাড়াও অনেক ঘটনা বন্ধুদের সঙ্গে আছে। আমার বন্ধুর বাবা মারা গেছে, খবর পেয়েছি, তার চিঠি এসছে, হ্যাঁ, যে বাবা মারা গেছে। আমি চিঠিটা লুকিয়ে রেখেছি যে তাকে জানাবো না, অথচ তাকে পৌঁছাতে হবে বাড়িতে। আমাদের ওই অর্থের অবস্থা, তারপর সবার কাছে চাঁদা নিয়ে তাকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে এসেছি, দিয়ে দেখছি বাবা মারা গেছে। এরকম অনেক ছোটো ছোটো ঘটনা আছে যেগুলো আমার মনে হয় ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছিলাম, এবং সেই ক্রাইসিস সব বন্ধুবান্ধবদের নিয়ে একটা সুন্দর জীবন, যে জীবন থেকে উঠে এসেছি বলেই বোধহয় আজকে জীবনটা খুব উপভোগ করি। তোমার এমবিবিএস জার্নিতে এমন কোনো ইনসিডেন্ট আছে বা কেউ তোমায় ইন্সপায়ার করেছে জেনারেল সার্জন হওয়ার জন্য? এটা ঠিক, হ্যাঁ, এমবিবিএস থেকেই শুরু হয়েছিল।
বেসিক্যালি ডাক্তারি ব্যাপারটা কীরকম, মানে ফার্স্ট প্রফেশনাল, সেকেন্ড প্রফেশনাল, থার্ড প্রফেশন। ফার্স্ট প্রফেশন হচ্ছে বেসিক মেডিসিনস, মানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োলজি, বায়োকেমিস্ট্রি, এবং যেটা হচ্ছে মানুষের বেসিক যে বডিটা আছে সেই বডিটা সম্বন্ধে বলা। সেকেন্ড প্রফেশন হচ্ছে বডির মধ্যে কী কী রোগ হতে পারে বা কী রোগটা কী করে সারানো যেতে পারে, কিন্তু রোগটা কী কোন রোগ সেটা নয়। মানে এই ধরো একটা মানে এরকম যে ব্লাডের এই অসুখ, শুধু এইটুকু জানতাম, এবং তার সেটা নর্মাল থেকে অ্যাবনর্মাল কী এইটুকু জানা হলো। তারপরে থার্ড যেটা, সেটা হচ্ছে এবার অসুখ, যে এই লিউকোমিয়া, ক্যান্সার, অ্যাপেন্ডিক্স, এই ওই, এইবার এই তিনটে সার্কেলকে নিয়ে সবটা নিয়ে একটা মালা কাঁথার মতো পুরোটা হয়ে ওঠে, এবং তখন বোঝা যায় মানে পুরো জিনিসটা কমপ্লিট হয়েছে জার্নিটা। তা যখন MBBS করে শেষ হলো, যখন আমার কাছে পুরো জিনিসটা পরিষ্কার হলো, তখন আমার মনে হলো যে চিকিৎসা বিজ্ঞানের সবথেকে পরিচ্ছন্ন দিক হচ্ছে সার্জারি। কারণ সার্জারি হচ্ছে এমন একটা জায়গা যেখানে না মানুষকে কমপ্লিটলি ভালো করে দেওয়া যায়, মানে মানুষকে আবার নিজের কাজের জায়গায় ঠিক মতো ফিরিয়ে দেওয়া যায়। আর মেডিসিন হচ্ছে একটু দীর্ঘসূত্রতা রয়েছে, মানে অনেক দিনের ব্যাপার। যেমন একটা জ্বর হয়েছে, মানে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, জ্বর হয়েছে কেন জানি না, সেই জ্বরের কথা বললো, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে টোরে, তারপরে দেখা গেলো জ্বরটা সেরেই গেছে, এবং জানাও হলো না জ্বরটা কেন হয়েছে। হ্যাঁ, এই যে জায়গাটা ছিল আমার কাছে একটু মনে হতো। জন্ডিস হয়েছে, জন্ডিসের এই পরীক্ষা ওই পরীক্ষা ওই পরীক্ষা, হয়তো এই ডায়েট ওই ডায়েট, আস্তে আস্তে দেখা গেলো জন্ডিসটা ছেড়ে গেছে অথবা পেশেন্টটা মরেই গেছে। তো এইরকম কেন যেন মনে হতো যে একটা নার্ভের অসুখ, সেই হাতটা প্যারালিসিস হয়ে গেছে, জানা গেলো এই করে এইখানে এই কারণে এই প্যারালিসিস হচ্ছে, এই নার্ভ শুকিয়ে গেছে এই চিকিৎসার জায়গাটা মনে হলো পুরো ভালো হয়ে গেল, এরকম দেখলাম না, দেখতে পাচ্ছি না। এবং সমস্ত জায়গাতে কিডনি, প্রেশার, হার্ট, সব জায়গাতে সেই ওষুধ দিয়ে যেতে হবে যেন আর অসুখটা না খারাপ হয়ে যায়। আর সার্জারিটা পুরো ডিফারেন্ট। গলব্লাডারের পাথর আমি কেটে দিলাম, অপারেশন করার 15 দিন পর থেকে সে নর্মাল জীবনযাপন করবে, তার পাথর হবে না এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অ্যাপেন্ডিক্স হচ্ছে কেটে দিলাম, হার্নিয়া হচ্ছে কেটে দিলাম। এনি সার্জারি, সেটার ইন্টেনশন হচ্ছে টু কিওর দ্য পেশেন্টস। তো এই জায়গাটা আমার খুব লোভ হলো যে না, এটা পেশেন্ট কাছে অ্যাচিভমেন্টস, আমাকে বারবার কাছে আসবে না আমার কাছে, আমি বলে দেবো তুমি ভালো হয়ে গেছো, তুমি যাও আর এসো না, আর সব কিছু। তারপরে যখন এটা মনে করে সার্জারির দিকে এগোচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি এবং আনন্দ পাচ্ছি। বিভিন্ন ডোমেইন, সার্জারিতে অনেক ডোমেইন আছে, অনেক দিক আছে। কোথাও নিউরো সার্জারি আছে, কোথাও জেনারেল সার্জারির পার্ট আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি আছে, অ্যানোরেক্টাল সার্জারি আছে, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি। তো এই যে এত সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, এত সার্জারি আছে, সবগুলোরই কিন্তু দিকটা হচ্ছে কমপ্লিট কিওর। তো এইটা আমাকে খুব ইন্সপায়ার করল। তারপরে যেটা হলো, তারপরে আমি যখন এবার সত্যি করে প্রফেশনাল দিকে যেতে শুরু করলাম, তখন এই ল্যাপ্রোস্কোপি সার্জারিটা এলো, মানে পিনহোল সার্জারি, ফুটো করে করা। এটার দিকে আমি আরও ইন্সপায়ার হলাম যে বাবা কী সুন্দর, পেশেন্টটা ব্যথা নিয়ে আসছে, আমি ফুটো করে দিচ্ছি, তারপরে তাকে অপারেশন করে দিয়ে ভালো করে দিচ্ছি, সে চলে যাচ্ছে, আবার সে মাঠে গিয়ে চাষ করছে। তা আমাদের এই পুয়ার কান্ট্রিতে, যেখানে মানুষ চাষের কাজ করে, যেখানে মানুষ শ্রমিক, যেখানে মানুষ রিক্সা পুলার, যেখানে মানুষ শ্রম দেয় মুটে, তাদেরকে যদি তাদের অসুখটা নির্ণয় করে, ফুটো করে, মাইক্রোসার্জারি করে খুব অল্প দিনের মধ্যেই তাকে যদি তার নিজের কাজে ফিরিয়ে দিতে পারি, এটা আমার কাছে মনে হচ্ছে সবথেকে বড় রিওয়ার্ড, পুরস্কার। এবং এটা একমাত্র সার্জারিতেই সম্ভব, এবং একমাত্র ল্যাপ্রোস্কোপি সার্জারিতে সম্ভব। সেজন্য পরবর্তী ক্ষেত্রে আমি ধীরে ধীরে আমি জেনারেল সার্জারি থেকে নিজেকে আবার ল্যাপ্রোস্কোপিক সার্জারি ট্রেনিং নিই, শিখি, এবং সেটাতে আমি আস্তে আস্তে এক্সপার্ট হওয়ার চেষ্টা করি, অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক সার্জারি করি। এখন নতুন, আমি বয়স হয়ে গেছে, তবুও নতুন এখন রোবোটিক সার্জারি এসছে, রোবোটিক সার্জারিও শেখার চেষ্টা করেছি, ট্রেনিং নিয়েছি, যদিও করতে পারি না। কিন্তু লেজার সার্জারি এটা নতুন এসছে, সেটা আমি শিখেছি এবং আমি এখন লেজার সার্জারি করছি। কারণ মেডিকেল সায়েন্স হচ্ছে মুভিং, এগিয়ে যাচ্ছে হু হু করে। যদি কেউ দাঁড়িয়ে থাকে সে অনেক পিছিয়ে যাবে, আর আমি পেছাবার মতো লোক নিয়ে, আমি সবসময় সায়েন্সের সঙ্গে এগিয়ে থাকার লোক। আই এনজয় মাই লাইফ, আই এনজয় সায়েন্স। বহরমপুরে একজন সার্জন হিসেবে তুমি যখন প্র্যাকটিস স্টার্ট করলে, তখন তুমি কোন কোন চ্যালেঞ্জেসের সম্মুখীন হলে? প্রথম কথা হচ্ছে, আমি বললাম যে প্রথমে আমি একটা সেন্ট্রাল ইনস্টিটিউটে ছিলাম চণ্ডীগড়ে, সেখানে অনেক অ্যাডভান্সমেন্ট ছিল, কিন্তু বহরমপুরে এসে দেখলাম কিচ্ছু নেই, মানে কিছুই নেই। এবং সেই সময় আমি যখন এসেছি তখন সব কিছুর মধ্যেই একটা মানে কি বলবো, মানে আমার মনে হচ্ছে বলেই চিকিৎসা হতো আর কি। কিন্তু মেডিকেল সায়েন্স হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিনস, এভিডেন্স করে তারপরে চিকিৎসা করতে হবে। তাই প্রথম আমি আমার বন্ধুকে বললাম এখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে আসতে। এই ফার্স্ট স্টার্ট হলো মেডিকেল অ্যাডভান্সমেন্ট বহরমপুরে। পিনাকপানি ভট্টাচার্য বলে আমার এক বন্ধু,
তাকে বললাম যে একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন পোর্টেবল নিয়ে সেখানে দেখাও, আল্ট্রাসোনোগ্রাফি করা যাবে। আরেকজন চণ্ডীগড়েরই ছেলে ইন্দ্রনীল সাহা, তাকে বললাম তুই আয় এখানে, এফএনএসসি বা ব্লাডের অ্যাডভান্সমেন্ট এগুলো করবি। ও এলো এখানে জয়েন করলো, করে ও শুরু করলো। এই অ্যাডভান্সমেন্ট শুরু হলো বহরমপুরের, এটাই চ্যালেঞ্জ ছিল। তারপরে আমি আস্তে আস্তে আমারই বন্ধুকে এন্ডোস্কোপ করতে বললাম। তারপরে ল্যাপারোস্কোপি সার্জারি নিজে শিখলাম, নিজে করলাম। এখানে এন্ডোস্কোপ সার্জন কলকাতা থেকে আসলো। তারপরে আস্তে আস্তে যত রকম অ্যাডভান্সমেন্ট আছে, সিটি স্ক্যান, এমআরআই, কার্ডিওলজি, সব ডিপার্টমেন্ট আস্তে আস্তে ডেভেলপড হয়েছে। আর প্রত্যেকটা ডেভেলপমেন্টের সঙ্গেই আমি ছিলাম, আমি আছি এখনও। এবং রিসেন্টলি বহরমপুরে একটা ক্যান্সার রিসার্চ সেন্টার বা ক্যান্সার ক্লিনিক হওয়ার, ক্যান্সার হসপিটাল হওয়ার কথা প্ল্যান চলছে, এবং তার সঙ্গে আমি যুক্ত আছি, কারণ ওটা আমরা পিছিয়ে আছি। আমি বলছিলাম যে বহরমপুরে একটা মেডিকেল ট্যুরিজমের বিরাট সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রচুর মানুষ ব্যাঙ্গালোরে যায়। যদি আমরা বর্ডার জায়গাটা ঠিক করতে পারি কেন্দ্রের সঙ্গে কথা বলে, তাহলে এখানে পেট্রোপোলের মতো যদি একটা বাংলাদেশের সঙ্গে মেডিকেল ভিসা করা যায়, তাহলে প্রচুর বাংলাদেশের মানুষ এখানে আসবে, আর মেডিকেল অ্যাডভান্সমেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। এটাই আমার জার্নি। অবস্ট্রাকশন কিছু পাইনি। আমি যা করেছি মানুষের সাহায্য পেয়েছি, অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য পেয়েছি, সবাই আমাকে সাহায্য করেছেন। স্পেশালি পলিটিক্যাল যারা ছিলেন, যে সেই সময় যারা ছিলেন বা এখন যারা আছেন, তারা কেউ কোনোদিন আমার কাজে, কারণ প্রত্যেকেই জানতো যে আমি যেটা করবো সেটা মানুষের ভালোর জন্য করবো, মানুষের খারাপের জন্য আমি কোনোদিন কিছু করবো না। এই জোরটা তাদের ছিল, এই জোরটা আমারও আছে। এই মনের জন্যই আমি সবসময় এগিয়ে চলেছি। তুমি তো এতদিন প্র্যাকটিস করলে, তো তোমার মতে সব থেকে ক্রিটিক্যাল কেস কী ছিল, আর তুমি সেই পেশেন্টটাকে কী করে সেভ করলে? এরকম বহু পেশেন্ট আছে যেগুলো ক্রিটিক্যাল, একটা করে ধরে নিলে খুব মুশকিল। তবুও বলছি, একদিন হাসপাতালে এমার্জেন্সিতে আমি বসে আছি, তা সার্জারি মানে ওটিতে আছি। তা হঠাৎ করেই একটি এই 15-16 বছরের একটা মেয়ে, তাকে নিয়ে আসা হলো, স্ট্রেচারের মধ্যে পড়ে আছে। সে আমাকে এসে বললো যে স্যার, ওর পেচ্ছাপের রাস্তায় দিয়ে পায়খানা বেরোচ্ছে। কেন? বললো গাছ থেকে পড়ে গেছিল। গাছ থেকে পড়ে গেছে, তো কী করে বললো সজনে গাছ, নরম গাছ, সজনে পাড়তে গেছিলো, পড়ে গেছে, ওরা এখন মানে পেচ্ছাপের রাস্তা দিয়ে পায়খানা বেরোচ্ছে। খুব অবাক হলাম, পেচ্ছাপের রাস্তায় পায়খানা বেরোচ্ছে। আর পেচ্ছাপের রাস্তায় আমি গাইনি ডক্টর নই, সুতরাং আমার পক্ষে একটু মুশকিল। আর আমাদের গাইনি হাসপাতালটা ছিল তখন মাতৃসদনে, সুতরাং ওখানে গাইনোকোলজিস্ট নেই আমার কাছে। তবু কী মনে হলো, আমি বললাম দেখি পেশেন্ট একদম শকে আছে, একদম শকে। তারপরে স্যালাইন ট্যালাইন দিয়ে তাড়াতাড়ি করে ব্লাড জোগাড় করলাম, করে চেষ্টা করলাম পেশেন্টের ওই পেচ্ছাপের রাস্তা দিয়ে একটা ক্যাথেটার দিয়ে পেচ্ছাপের থলিতে পৌঁছাবার। আমি বেসিক্যালি দেখলাম সব ছিঁড়ে গেছে পুরো। এবারে আমার কাছে কিছু উপায় নেই, আমি জানিও না ভিতরে কী আছে, বাইরে কিচ্ছু নেই, সামান্য কিছু কাটা টাটা আছে কাছাকাছি। আমি ঠিক করলাম পেশেন্টকে পেটটা কাটতে হবে, নাহলে আমি কিছুই করতে পারবো না। এবার প্রায় 7:30-8টার সময় পেশেন্ট আমি পেয়েছি। রাত্রি 11টার এরকম সময় আমি পেশেন্টের অপারেশন করলাম, পেট কাটলাম। পেট কেটে দেখি পেটের মধ্যে এত বড় একটা সজনে গাছের ডাল ঢুকে আছে পেটের মধ্যে। মানে ওটা ভ্যাজানের মধ্যে দিয়ে পেছনের থলি ফুটো করে, পেটের নাড়িভুড়ি ফুটো করে পেটের মধ্যে আছে, প্রচুর নাড়িভুড়ি সব ফুটে গেছে, পায়খানা টাকাটা বেরিয়ে গেছে। সেই পায়খানাটাই পেচ্ছাপের রাস্তা দিয়ে বেরোচ্ছে। কোনো বইয়ে তো এইভাবে লেখা নেই এরকম ধরনের পেশেন্ট। যাই হোক, ওই সজনের ডালগুলো বার করে এবার একটা একটা করে সব নাড়িগুলোকে সেলাই করে করে রিপেয়ার করলাম। করে দেখছি পেচ্ছাপের থলিটা দুদিক থেকে ফুটো হয়েছে, মানে ব্লাডার মানে এই দিক থেকে ঢুকেছে একটা ফুটো হয়েছে, আর এই দিক থেকে ঢুকেছে একটা ফুটো হয়েছে। আর আমি যে বেলুনটা ঢুকিয়ে রেখেছি পেচ্ছাপের ক্যাথেটার, তাকে ভর করে সামনের দিকটা মানে সামনের পার্ট যেটা পেচ্ছাপের থলি, সেটাকে রিপেয়ার করে পেটটাকে সব বন্ধ করে এইবার পেচ্ছাপের রাস্তা দিয়ে পোস্টের ওভার অফ দ্য ব্লাডটা রিপেয়ার করে ভ্যাজানার যেসব ইঞ্জুরি ছিল সব রিপেয়ার করি। এবং এটা আমার কাছে কেউ শিখিয়ে দেওয়া নয়, কোনো বইয়ে পাওয়া নয়, এবং আমার কাছে ওই সেই মুহূর্তে মনে হলো এটা একমাত্র রাস্তা, এবার দেখা যায়। অবাক হয়ে গেছি, পরের দিন সকালবেলায় পেশেন্টটাকে দেখছি সম্পূর্ণ সুস্থ, সুন্দর বসে আছে বাচ্চা মেয়ে। কেমন আছো? ভালো আছি। এবং 7 দিনের মধ্যেই তার সেলাই কেটে দেওয়া হলো, পেছনের নলটা খুলে দেওয়া হলো, সব ছেড়ে দেওয়া হলো, ভাত টাত খেলো, সব কিছু করলো, ভালো হয়ে গেল। গরিবের মেয়ে। তারপরে ওই 10 দিনের মাথায় ছুটি দিয়ে দিলাম। তাকে আমি বারবার বললাম তুমি আমাকে একবার এসে দেখা করবে কিন্তু, হ্যাঁ, তোমার অপারেশনটা খুব ক্রিটিক্যাল অপারেশন ছিল। বাবাকেও বোঝাবার চেষ্টা করলাম। ও এত ভালো হয়ে গেছিলো, ও দ্বিতীয়বার আমার কাছে আসেনি। ওর আসেনিটা এটা আমার কাছে খুব ভালো, যে ও এতটাই সুস্থ হয়ে গেছিলো যে আমার কাছে আসার প্রয়োজনই মনে করেনি। কিন্তু অপারেশনটা যে কত বড় ছিল সেও কিন্তু ও জানে না, কিন্তু আমি জানি, আর আমার অ্যানাস্থেটিস্ট জানে সেই দিন আমি কী করেছিলাম এই পেশেন্টটাকে নিয়ে। এটা নিশ্চিতভাবে একটা বড় অপারেশন। যে কোনো সার্জারির আগে
তুমি তো জানো যে পেশেন্টের বাড়ির লোক আর পেশেন্ট নিজেও যথেষ্ট প্যানিক করে, তো তুমি সবাইকে কি করে ট্যাকেল করো? এটা হচ্ছে একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে। এটা এটা মানে যে কোনো ডাক্তারেরই একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, একটা ফেশিয়াল ল্যাঙ্গুয়েজ থাকে। মানে আমাকে দেখে যেন পেশেন্ট মনে করে হ্যাঁ এই লোকটার হাতে সমর্পণ করা যায়। এই বডি ল্যাঙ্গুয়েজটা তৈরি করা যায় না, মানে আমি নিজে ইচ্ছে করে তৈরি করতে পারবো না। কিন্তু আমি জানি যখন আমি অপারেশন করতে ঢুকি বা যখন আমি পেশেন্ট দেখি তখন আমি অন্য মানুষ হয়ে যাই, মানে আমি নিজেই পাল্টে যাই। তখন আমার মুখের চেহারা, আমার ব্যাপ্তি, আমার হাত, আমার হাতের মুঠো, আমার দৃষ্টি, সেটা এমন হয় যেন মানুষ মনে করে যে না এই লোকটা ঠিক, এই লোকটা ঠিক আমার ছেলেকে ভালো করবে। সেটা আমি বানিয়ে বানিয়ে বলতে পারবো না, আর সেটা কি করে হয় তাও জানি না। যার মধ্যে আছে সেও বলতে পারবে না। কিন্তু সেই ঈশ্বর পাটনির সেই মতো, যে এই শক্তিটা একটা ঈশ্বর দত্ত শক্তির মতো, যার মধ্যে আছে সেও জানে না, সেও অনুভব করে না, কিন্তু যার মধ্যে আছে, যে যারা দেখে তারা বোঝে, কিন্তু সেও ব্যাপ্তি করতে পারে না। তো সেই রকম একটা জিনিস যেটা আমি যখন অপারেশন করতে ঢুকি বাড়ির লোকদের সঙ্গে তাকাই, বলি বসুন, হ্যাঁ প্রার্থনা করুন, আমি চেষ্টা করছি ভালো করে করার। আর ওইটাই বোধহয় মানুষকে সাহস দেয়, শিক্ষা দেয়, ভালো করে। আশা করি ওটাই বোধহয় আসল ব্যাপার, যে হাউ টু ডিল দ্য পেশেন্ট অ্যান্ড পেশেন্ট রিলেটিভদের সঙ্গে কথা বলাটা একটা আর্ট। আমি খুব হার্ড স্টোনে কথা বলি, রেগে যাই খুব। বেসিক্যালি আমি হচ্ছি বাইরেটা খুব কর্কশ, কিন্তু ভিতরটা খুব নরম, নারকলের মতো। তুমি তো তোমার মেডিকেল জীবনে নিশ্চয় অনেক ডেথ দেখেছো মানুষের, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন মানুষ হিসেবে কিছু তো একটা এফেক্ট করে, তোমায় সাবকনশিয়াস মাইন্ডে এফেক্ট করে, তো তুমি নিজেকে কি করে সামলাও? এটা বলছি যে ডেথ ইজ দ্য ট্রুথ, এবং এই সত্যটাকে সবাইকে মেনে নিতে হয়। কিন্তু আমার নিজের বিশ্বাস হয় যে কোনো ডাক্তার কোনোদিন চেষ্টা করে মানুষকে মারতে পারে না, এটা আমার প্রথম কথা। কিন্তু মানুষ মারা যায় অনেক সময়, কোর্স অফ দ্য ডিজিজ মানুষকে মেরে দেয়, মানুষ মারা যায় কিছুটা আমাদের হয়তো নেগলিজেন্সের জন্য মানুষ মারা যায়, হয়তো ইচ্ছাকৃত নয়, হয়তো অনিচ্ছাকৃত নেগলিজেন্স হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত কষ্টকর, মনে রাখার মতো। এবং আমি জীবনে যতজনকে ভালো করেছি তাদের মনে নেই, কিন্তু যতজন মারা গেছে আমার হাতে আমার প্রত্যেকের মনে আছে, এবং তাদের পরিবারের প্রত্যেকের মুখগুলো আমার মনে পড়ে, তাদের কান্না মনে পড়ে, তাদেরকে দেখেছি। প্রথম আমার জীবনে প্রথম মৃত্যু যেটা পিজি হসপিটালে আলেকজান্ডার ওয়ার্ডে একটা বাচ্চা মেয়ের একটা ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হয়েছিল। আমাদের স্যারেরা করেছিলেন রাত্রি সন্ধ্যের দিকে, আরএমও স্যার ছিলেন, সিনিয়র রেসিডেন্টস। এই অ্যাপেন্ডিক্সটা অপারেশন করার পর মনে হচ্ছিলো অ্যাপেন্ডিক্সটা অতটা খারাপ নয়, এরকমই মনে হচ্ছিলো, আমার মনে হয়েছিল, তখন আমি স্টুডেন্টস। এবারে সকালবেলা যখন রাউন্ডে গেছি দেখছি পেশেন্টটা খারাপ, তারপরে অনেক চেষ্টা করে পেশেন্টটা মারা গেল। আমি কিছুতেই বুঝতে পারলাম না যে পেশেন্ট কেন মারা গেল। আর পেশেন্টটার কোনো ইনভেস্টিগেশন ছিল না, একটা পেটের ছবি ছিল, সেই ছবিটা আমি দেখি, বারবার করে দেখি, বোঝার চেষ্টা করি। সেই বাচ্চার মুখটা আমার এখনও মনে পড়ে, কতদিন আগেকার কথা, প্রায় বোধহয় 85-86 সালের কথা। কিন্তু সেই বাচ্চাটার মুখটা আমার খুব মনে পড়ে, এবং আমি এখনও জানি না বাচ্চাটা কেন মারা গেছিলো। এরকম কিছু আনঅ্যান্সার্ড ডেথ হয় যেগুলো সত্যি আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের ইচ্ছাকৃত নয়, আর সেইটা ট্রমাটা থেকে যায়। আমার জীবনে এরকম অনেক ট্রমা হয়েছে, হাসপাতালে, প্রাইভেট সেক্টরে, এবং কেন হয়েছে জানি না, হয়ে যায় এটা। এবং সেটা আমি বলবো না এটা সায়েন্সের বাইরে, কিন্তু কিছু ডেথ আছে যেগুলো আনএক্সপ্লেইনড, আর যেগুলো আমাদের কষ্ট দেয়, আর যেগুলো লড়াই করতে করতে মারা যায়। হয়েছে যে একটা পোড়া পেশেন্ট অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, ড্রেসিং করতে করতে মারা গেল। একটা অপারেশনের পেশেন্ট এখান দিয়ে পায়খানা বেরোচ্ছে, পড়ছে, অনেক কষ্ট পাচ্ছে, রাস্তাতে মারা গেল। সেগুলো একটা তার এক্সপ্লেনেশন থাকে যে হ্যাঁ ডিজিজ প্রসেসটা তাকে মেরে দিল। কিন্তু যখন আনএক্সপ্লেইন একটা, বিশেষ করে বাচ্চারা যখন মারা যায়, তখন আমার তো বড় কষ্ট হয়, কারণ বাচ্চাদের আমি প্রচণ্ড ভালোবাসি, এবং বাচ্চাদের আমি অত্যন্ত ভালোবাসি শুধু নয়, বাচ্চাদের মৃত্যু আমাকে বড় কষ্ট দেয়। আমি কিছুতেই চাই না যে আমার হাতে কোনো বাচ্চা খারাপ হয়ে যায়, এটুকুই দুঃখ দেয়, খুব দুঃখ দেয়। মৃত্যু সবসময় দুঃখময়, কিন্তু মেনে নিতে হবে। আমি এমনও ঘটনা আছে, হাসপাতালে পেশেন্ট মারা গেছে, এত দুঃখ পেয়েছি যে পেশেন্টদের বাড়ির লোকের সঙ্গে হাঁটতে হাঁটতে শ্মশান ঘাট পর্যন্ত গিয়েছি। তারা আমাকে বলেনি যেতে, আমি নিজেই গেছি নিজের দুঃখের তাড়নায়। এবং শ্মশান ঘাটে গিয়ে ভাবছি যে আমি কেন এসেছি। তারাও আমার সঙ্গে খুব একটা যে কথা বলছে এরকম নয়, চিনিও না সেরকমভাবে, কিন্তু তার দুঃখে শবযাত্রী হয়েছিলাম। এটা ডাক্তারের একটা দিক, যে তার মৃত্যুটার সঙ্গে
আমি নিজেকে এত আঘাত করে নিয়েছিলাম। তোমার মনে হয় না যে তোমাদের এত ট্রমা যায় মেন্টালি ফিজিক্যালি এফেক্ট করছে তোমাদেরকে? না না, এটা হচ্ছে মেন্টাল মেকআপ, এটা অ্যাটিচিউড, এটা অ্যাটিচিউড। যে কোনো মানুষের দিস ইজ দ্য অ্যাটিচিউড হচ্ছে এরকম যে আমি পেশেন্টকে কীভাবে দেখছি, আমি পেশেন্টকে মানুষ হিসাবে দেখছি, আমি পেশেন্টকে মানে মানুষ মানে আমি এটা জড় পদার্থ হিসেবে দেখি না যে এটা চেয়ার টেবিল, এরকম নয়। পেশেন্টের লাইফ, যতক্ষণ তার লাইফ আছে ততক্ষণ পর্যন্ত আমাকে স্টিমুলেট করে না, লাইফটাকে ঠিক রাখতে হবে। কিন্তু যখন সে মরে যায়, যখন আমি হেরে যাই, যখন মেনে নিই যে ইজ ডেড, তখন আমি থেমে যাই। কিন্তু এটা করতে হয় যে মানুষের মনটাকে এমনভাবে তৈরি করতে হয় যে এটাই আমাদের জীবন, যেখানে লড়াই আছে, লড়াই হেরে যাওয়া আছে, জিতার জন্য চেষ্টা আছে, কিন্তু হেরে গেলে সেটাকে সত্য বলে স্বীকার করে নিতে হয় এবং এইভাবেই এগোতে হয়। তাহলে তো কাজ করা যাবে না, থেমে যেতে হবে। তাহলে এটাই আমার মনে হয়। আমি অনেক মৃত্যু দেখেছি, পাশে থেকেছি, কিন্তু কখন থেমে যায়নি। তাহলে পরের দিন কাজই করতে পারবো না, কাজ করে যাচ্ছি। তোমার কি বক্তব্য সেলফ মেডিকেশনের ওপর, আর তুমি কেন ডাক্তারকে দেখিয়ে মেডিকেশন নেওয়াটাকে এত ইম্পর্টেন্স দাও? বেসিক্যালি আমার মনে হয় সারা পৃথিবীতে, ভারতবর্ষ ছাড়া কোনো দেশে কাউন্টারে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি নিষিদ্ধ। এই একমাত্র ভারতবর্ষ মতো দেশে ওষুধের দোকান থেকে মানুষ ওষুধ কিনে খায় এবং মানুষ কিচ্ছু জানে না ওষুধের সম্বন্ধে, এবং ওষুধ কিনে খায় এবং নিজের ক্ষতি করে। প্রথম কথা, ওষুধ যেমন ভালো করে, ওষুধ তেমনি প্রচুর ক্ষতি করে। একটি ওষুধ যেমন ক্ষতি করে, দুটো ওষুধ একসঙ্গে খেলে দুটো ওষুধের ড্রাগ ইন্টারাকশনে আরও ক্ষতি হয়। মানুষের এই অজ্ঞানতাটা মানুষ জানে না, এবং প্রতি মুহূর্তে মানুষের এইভাবে ড্রাগ ইনডিউসড প্রচুর অসুখ হচ্ছে। এবং এই মুহূর্তে আমাদের দেশে সবথেকে বড়, ধরো তোমাকে আমি বলছি যে মানুষ যখন আগে খেতে পেত না, মানুষ যখন নিউট্রিশন অভাব ছিল, মানুষ যখন স্যানিটেশন ছিল না, মানুষ মাঠে পায়খানা করতো, মানুষ পুকুরে জল খেত, তখন মানুষের এত রোগ ছিল না। আর মানুষ এখন পাইপে জল খাচ্ছে, পায়খানা স্যানিটেশন আছে, সব কিছুই পাল্টে গেছে, রাস্তা হয়ে গেছে, বিদ্যুৎ হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে, রোগ বাড়বে কেন? তাহলে রোগ কেন বাড়ছে? এর মূল কারণটা হচ্ছে ধারণা, মানুষের কনসেপচুয়াল। মানুষ জানে ওষুধ হচ্ছে একটা অমৃত, ওষুধ খেলে মানে বিরাট কিছু ভালো, একদম ভুল। বেসিক্যালি মেজরিটি অফ দি ওষুধ হচ্ছে অসুখ সেলফ লিমিটেড। যদি আমি 100টা পেশেন্টের অসুখ করে আমি বলছি, জ্বর, জ্বালা, পাতলা পায়খানা, সর্দি, কাশি, যাই হোক, তাদেরকে নিয়ে যদি আমি হোস্টেলে রেখে দিই, দিয়ে তাদের খাবার প্রোভাইড করি, তোমরা থাকো, গান টান শোনো, টিভি দেখো, আমি 7 দিন পর আসবো। 7 দিন পর যদি যাই, দেখা যাবে 100টা পেশেন্টের মধ্যে 80টা পেশেন্টের অসুখ এমনি সেরে গেছে 7 দিন পরে। এই যে এমনি সেরে যাবে, মানুষ এমনি সেরে যাওয়াটা আর পছন্দ করে না। আগেও এইভাবে সেরে যেত, কিন্তু এখন কী হয়েছে, কিছু হলেই ওষুধ খেয়ে সেটাকে তাড়াতাড়ি সারাতে হবে, কেননা আমার পয়সা আছে। এবং আমি বলছি, শরীর ভালো রাখার জন্য আমি বারবার বলি, মানুষের কয়েকটা জিনিস লাগে। একটা হচ্ছে শিক্ষা লাগে। শিক্ষা মানে MA BA পাস না, শিক্ষা মানে হচ্ছে সামাজিক শিক্ষা। মিথ্যা কথা বলবো না, এই শিক্ষা। চুরি করবো না, এই যে শিক্ষাগুলো, এটা দরকার। বেশিরভাগ মানুষ, বললাম না, চুরি করে মিথ্যা কথা বলে ওষুধ খায়, হাসপাতালে ওষুধ নেয়, মিথ্যা কথা বলে। পেট ব্যথা বলে, কোনো পেট ব্যথা নেই, পেট ব্যথা বলে ছবি করে। মাসিক অসুবিধা আছে বলে, মাসিকের দোষ আছে বলে ছবি করে, জরায়ু কাটা পড়ে। প্রচুর মানুষের জরায়ু কাটা যাচ্ছে। আগে তো মানুষের জরায়ু কাটা যেত না। আগে তো একটা মহিলা ছিল, গ্রামের মায়েরা ছিলেন, 10টা 12টা বাচ্চা হতো, তারা ব্রেস্ট মিল্ক করতো, করতো, নর্মাল ডেলিভারি হতো, কিন্তু তারা মরে যেত, সব মরে যেত। আমরা তো সিজারিয়ান সেকশনে 1টা 2টো বাচ্চা, তারপরে জরায়ু কেটে বাঁধিয়ে দিচ্ছে কেন? হোয়াট ইজ সায়েন্স? কি বেসিক্যালি এইটাই হচ্ছে মানুষের সবথেকে বড় এর জন্য সবথেকে বড় উদাহরণ হচ্ছে লকডাউন। এই করোনা হয়েছিল, করোনার 90টা দিন লকডাউনে মানুষের অসুখ সব সেরে গেছিলো, সব বাড়িতে ছিল, কেউ অসুখ, কেউ হাসপাতালে যায়নি, কেউ ছবি করেনি, কেউ অপারেশন করেনি, কেউ মরেও যায়নি। এই যে একটা অদ্ভুত করোনা আমাদের দেখিয়েছে, তার মানে যদি আজকে এত হাসপাতালে রুগী আছে, কালকে যদি করোনার জন্য লকডাউন ডিক্লেয়ার করে, সব মানুষ বাড়ি চলে যাবে, সবাই ভালো হয়ে যাবে। কী করে ভালো হবে? মরে যাবে না কেন? এই যে শিক্ষাটা মানুষ এইভাবে দেখছে না, এটা দেখা উচিত। এই লকডাউনে আমরা কেন ভালো ছিলাম? কেন গ্যাস অম্বল হচ্ছিল না? কেন জ্বর জ্বালা হচ্ছিল না? সর্দি কাশি হচ্ছিল না? কারণ আমি তো বললাম, বেশিরভাগ অসুখ সেলফ লিমিটিং, এবং এই সেলফ লিমিটিংয়ের জন্য টাইম দিতে হবে। এখনকার মানুষের অ্যাটিচিউডটা হচ্ছে, কোনো একটা বাবা মা তার ইংলিশ মিডিয়াম স্কুলে হয়তো ছেলে মেয়ে পড়ে, তার সর্দি কাশি জ্বর যা হলো, ডাক্তার কাছে নিয়ে গেল, ডাক্তার যদি তাকে বোঝান যে বাবার যেটুকু জ্বর হয়েছে ওর নিজের বডি ইমিউনিটি দিয়ে সেরে যাবে,
বাবা মা বললো হবে না, আমি পয়সা দিয়ে দেখাবো, আপনাকে তাড়াতাড়ি করে কালকে সারাতে হবে, কালকে ভালো করতে হবে। কালকে ভালো করতে গেলে বাচ্চারা ইমিউনোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে, তার বডির প্রতিরোধ ক্ষমতা ধাক্কা পড়বে, তারপরে পরবর্তীতে আবার কিছুদিন পরে জ্বর হবে। এই যে বোঝার জায়গাটা, এটা মানুষ বুঝতে পারছে না। এর কারণটা হচ্ছে অর্থ। মানুষ যখন অর্থ সুখ আসে, বেশি আসে, তখন মানুষের মনে আমি কেন কষ্টটাও করবো, অর্থ আছে আমি কষ্ট কেন করব, অর্থ আছে বলে কষ্ট করবো না, এই ধারণাটা মানুষকে অসুস্থ করে তুলেছে। আর শিক্ষার অভাব, সেটা আমি বলি শিক্ষা লাগবে আর অভাব লাগবে শরীর ভালো রাখার জন্য। যার সত্যি অভাব আছে, যার খাদ্য নেই, যার বাড়িঘর নেই, যার জামা প্যান্ট নেই, তার রোগও নেই। আর যার যত বেশি আছে তার তত বেশি রোগ হয়ে যায়। আর এটা হচ্ছে সভ্যতা। সভ্যতা একটা রোগের কারণ, যে কোনো সভ্যতা। এই যে এসিতে ঘরে বসে আছি কোথাও, তার জন্য একটা রোগ হচ্ছে। এই যে মোবাইলটা এটা একটা ট্রমাটিক। সমস্ত ছেলেমেয়ে রাত্রি 2টো 2:30 পর্যন্ত মোবাইল দেখছে, তার জন্য তার হজম হচ্ছে না, শরীর খারাপ হচ্ছে, বেলা করে ঘুমতে করছে, পড়াশোনা করছে না, মানসিক রোগ হচ্ছে, আত্মহত্যা করছে। সব বেড়ে গেছে মোবাইলের জন্য। সভ্যতা, এভরি সিভিলাইজেশন। কারণ মানুষ তো যখন মানুষ হয়েছে তখন মানুষ জামা প্যান্ট পরতো না, মানুষ তো খালি গায়ে ঘুরে বেড়াতো, 10জন 12জন মিলে গুহাতে থাকতো, জামা প্যান্ট নেই, খাওয়ার নেই, কাঁচা খেত, তখন তো রোগ ছিল না। একমাত্র মানুষ একটা প্রাণী যে সভ্য হয়েছে। যারা প্রাণী তাদের কোনো রোগ নেই, কারণ তারা এখন নেচারের সঙ্গে আছে। আমরা নেচারের বাইরে গেছি বলে আমাদের রোগ হচ্ছে। আর এখনকার যে রোগ, যেটা সবথেকে বলা দরকার এবং সবথেকে ইম্পর্টেন্ট স্টোরি, সেটা যে এই মুহূর্তে মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার ইজ এই মুহূর্তে একটা ডিজাস্টার ইন দ্য সোসাইটি। মানুষ প্রচুর ভালো মন্দ খাচ্ছে আর কাজ করছে না, বসে থাকছে, ফলে খাওয়ার এনার্জি ঢুকছে, খরচ হচ্ছে না, যার ফলে মানুষ মরছে। ডায়াবেটিস, প্রেশার, হার্ট, কিডনি, ক্যান্সার, স্টোনস, এভরিথিং। আর এই মেটাবলিক ডিসঅর্ডারের কোনো ব্যাপার নেই। এর জন্য মেডিকেল সায়েন্সের প্রচুর রিসার্চ হচ্ছে। এই মুহূর্তে যে রিসার্চটা মানুষকে বলার মতো, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। একমাত্র মেটাবলিক ডিসঅর্ডারের একমাত্র প্রিভেনশন হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। মানে মানুষকে বলতে হবে এবং এটা করতে হবে। মানুষ এটা চলে আসছে যে তুমি, মানে এটা রিসার্চ এরকম যে একটা গ্রুপ অফ র্যাটসকে, ইঁদুরকে 24 ঘন্টা ধরে খাবার দেওয়া হয়েছে, আর একটা গ্রুপ অফ ইঁদুরকে শুধু 8 ঘন্টা খাবার দেওয়া হয়েছে, 16 ঘন্টা না খাইয়ে রাখা হয়েছে। দেখা গেছে যে যারা সারাদিন খাচ্ছে তাদের সব চামড়ার অসুখ হয়েছে, চুল পড়ে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, লিভারে ফ্যাটি লিভার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হার্টের অসুখ করছে। কিন্তু যারা 8 ঘন্টা খাচ্ছে, 16 ঘন্টা খাচ্ছে না, তাদের কোনো রোগ নেই। তো বললো বাহ, বেশ মজার তো। তাহলে মানুষকে বলা যাক, ভলেন্টিয়ারদের ডেকে নেওয়া হলো, 8 ঘন্টা খাওয়ানো হলো, 16 ঘন্টা না খাইয়ে রাখা হলো। যারা 8 ঘন্টা খাচ্ছে, 16 ঘন্টা খাচ্ছে, তাদের কোনো রোগ নেই, রোগ হচ্ছে না, মেটাবলিক ডিসঅর্ডার। এটা এখন ট্রিটমেন্টের মধ্যে আসতে শুরু করেছে। এবং অবাক হয়ে যাবে, নেচার কি, নেচার প্রকৃতিটাকে অন্ধকার করে দেয়, আমাদের খাওয়ার সুযোগই বন্ধ করে দেয়। দেখতে পায় না মানুষ, প্রাণীটা দেখতে পায় না, ফলে খাওয়ার সুযোগই নেই, ফলে ফোর্স ফাস্টিং হয়। আর আমরা আলোয় জেলে ভালো মন্দ করে, সুইগিকে দিয়ে, জোম্যাটোকে দিয়ে ভালো মন্দ নিয়ে এসে আস্তে পিস্টে গরম করে মাইক্রোওভেনে খাবার খাই, আর নিজেদের 12টা বাজায়। তা এটা আসছে যে মানুষ সকাল সন্ধ্যে 7টার সময় খাবার খাবে, ডিনার করবে, সারারাত্রি ফাস্টিং থাকবে, জল খাবে না, কাজ করবে, টিভি দেখবে, সিনেমা দেখবে, মোবাইল করবে না অত বেশি। মোবাইল করলে মাথা খারাপ হয়ে যায়, মানসিক অবসাদ হয় মোবাইলে। আর সকালবেলায় 10টার সময় টিফিন করবে, মানুষের অনেক রোগ কমে যাবে। দিস এ কামিং স্টোরি। এই স্টোরিটাই সামনে আসছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং একমাত্র ভারত বাঁচাতে পারবে, কারণ কমিউনিকেবল ডিজিজ উঠে গেছে, ছোঁয়াচে রোগ নেই। করোনা আমাদের হাত ধোয়া শিখিয়ে দিয়েছে, করোনা আমাদের মাস্ক পরা শিখিয়ে দিয়েছে, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং শিখিয়ে দিয়েছে, করোনা বুঝিয়ে দিয়েছে কমিউনিকেবল ডিজিজ আর থাকবে না। তাছাড়া স্যানিটেশনের জন্য মশা মাছি এগুলো সব ঠিক হয়ে গেছে। ডেঙ্গু ফেঙ্গু মাঝে মাঝে হচ্ছে আমাদের নিজের অপরিষ্কার থাকার জন্য। কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ কামিং টু প্রিভেন্ট মেটাবলিক ডিসঅর্ডার ইন দ্য সোসাইটি। তোমার মতে একটা মানুষের কি ডায়েট থাকা উচিত যাতে সে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারে? এক্স্যাক্টলি ঠিক, এটা এইরকমভাবে বলাটা খুব ডিফিকাল্ট। কারণ ডায়েট তো ধরো আমরা পশ্চিমবঙ্গে যারা ভাত খায়, পাঞ্জাবে হয়তো তারা ভুট্টা খায়, মানে জোয়ার খায়, তারা রুটি খায়, রাজমা খায়। আবার সাউথ ইন্ডিয়াতে সব ঝাল টক এসব খাচ্ছে। এটা কিছুটা রিচুয়াল, মানে কিছুটা। আবার একটা ধর্মীয় সম্প্রদায়, জৈনরা সূর্য ডুবে গেলে কিছু খায় না। মানে এগুলো সবটাই এরকম ফিক্স, এরকম কোনো ডায়েট নেই যে এইটাই খেতে হবে আর ওটা খেলে ওটার বাইরে গেলেই মুশকিল। কিন্তু এর একটা শর্টকাট কথা বলা যায়।
সব খাবে তোমার নেচার যে আমাকে বহরমপুরে আম হচ্ছে মানে মুর্শিদাবাদ আম হচ্ছে মানে নেচার বলছে বহরমপুরের মানুষকে আমটাই সবাই খেতে হবে, তার জন্য নেচার গিফট করছে। তুমি দেখবে যেখানে মরুভূমি সেখানে আখরোট হচ্ছে, খাজুর হচ্ছে, মানে ওই জল নেই তো, শুকনো জিনিসটা খাচ্ছে কিন্তু প্রচুর ক্যালোরি পাচ্ছে, নেচার দিচ্ছে। সমুদ্রের ধারে এক আঁচলা জল খাওয়া যাবে না সমুদ্রের জল, কিন্তু ওখানেই তো প্রচুর ডাবের গাছ থেকে ডাব মিষ্টি জল। এই যে গিফট, নেচারের সঙ্গে বাঁচতে হবে, নেচার যা বলছে শুনতে হবে। নেচারের বাইরে গেলে তুমি বিপদে পড়ে যাবে। বি উইথ নেচার, এটা আমরা ভুল করছি। ডায়েটের ব্যাপারে একটা কথা বলছি। ফার্স্ট থিং হচ্ছে যা যা নেচার দেয়, যেই জায়গায় দেয় সেটা খেতে হবে। কোনোটা বেশি খাবে না, কোনোটা কম খাবে না, এত খেলাম এটা হবে না, সবই অল্প অল্প খেতে হবে, ব্যালেন্স খেতে হবে। যা যা খাবার আমরা যে রিচুয়ালে যে যে জিনিস খাই সেগুলো খেতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, রাফেজ খেতে হবে, রাফেজ ফাইবার্স খেতে হবে, কারণ ধর পায়খানা পরিষ্কার হবে না। আর জল বেশি করে খেতে হবে যাতে পায়খানাটা ঠিকঠাক হয়, কারণ এখনকার বেশিরভাগ মানুষের অসুবিধা হচ্ছে পায়খানা ঠিক হয় না। আগে মানুষ বলতো খাবার নেই, খাবারের জন্য মানুষ বলতো খেতে পায় না, এখন মানুষ বলো পায়খানা করতে পারি না, পায়খানার জন্য ওষুধ লাগবে, মানে চেঞ্জিং এরা। সুতরাং রাফেজ খেতে হবে, জল খেতে হবে, আর প্রোটিন, ক্যালোরি, মানে প্রোটিনস, ফ্যাটস, কার্বোহাইড্রেটস, মিনারেলস, ভিটামিনস, ওয়াটার, এই সবগুলোকেই ডায়েটের মধ্যে রাখতে হবে উইথ রাফেজ, ইন এ ব্যালেন্স ওয়ে, উইথ ইন্টারমিটেন্ট ফাস্টিং। জাস্ট সুস্থ শরীর, কোনো অসুবিধা নেই। তোমার মতে বহরমপুর শহরে হেলথ কেয়ার সিস্টেমে কী কী চেঞ্জেস আনা দরকার? এটা প্রথম কথা হচ্ছে যে মেইন থিং হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি ইজ এ মেইন থিং ইন হেলথ কেয়ার সিস্টেম। কোন ডাক্তার, কোন ডায়াগনস্টিক সেন্টার কী চিকিৎসা করছে, কী রিপোর্ট করছে, তার অ্যাকাউন্টেবিলিটি রাখা উচিত। এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রেসক্রিপশন অ্যাকাউন্টেবিলিটি। যে কোনো ডাক্তার যে কোনো প্রেসক্রিপশন করলে হি শুড বি অ্যান্সার্ড, তুমি এই প্রেসক্রিপশনটা এটা করেছো কেন, যেটা আমাদের দেশে নেই। যে যা ইচ্ছা লিখছে, প্রচুর স্বঘোষিত ডাক্তার বাজারে ঘুরে বেড়াচ্ছে, হয়তো ডাক্তার নয় এরকম প্রচুর মানুষ আছেন যারা ডাক্তার বলে পরিচয় দিয়ে ডাক্তারি করছেন, মানুষকে ঠকাচ্ছেন। গ্রামে গঞ্জানে, শহরেও, কলকাতা শহরেও, বেলুড় নার্সিংয়ের মধ্যেও দেখা গেছে ডিগ্রি নেই ডাক্তারি করছে, এরকম কিছুদিন আগে এরকম হয়েছে। এগুলো অ্যাকাউন্টের মধ্যে আনতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে মেডিকেল হচ্ছে মেডিকেল সায়েন্স, মেডিকেল কমার্স নয়। সুতরাং বি সায়েন্স, নট কমার্স। সো ডাক্তারের যদি সায়েন্স হয়ে যায়, যদি কমার্স না হয়, তাহলে মানুষের দুর্দশা হবে না। আর মানুষকে সচেতন হতে হবে যে ভাই ভুলভাল কথা বলে ডাক্তারকে যেও না, ফেঁসে যাবে। কারণ একটা মদের দোকানে যদি একটা মাতাল যায় মদ কিনতে, দোষটা মাতালের, দোকানদারের নয়। সুতরাং যে পেশেন্ট মিথ্যা কথা বলে হাসপাতালে ওষুধ নিচ্ছে, যে পেশেন্ট তার বিলাসিতা করার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে, সে ফাঁসবে। তার জ্বরটা যাবে, না অ্যাপেন্ডিক্সে যাবে, না গলব্লাডারটা যাবে। এবং যাবে মানে তার একটা কোনো কারণে যাবে, সেটা কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করে এই করে ঠিক করতে পারবে বলে আমার মনে হয় না, মানুষ যতদিন না সচেতন হবে। সুতরাং মানুষকে সচেতন করা অত্যন্ত দরকার। আর যতদিন সচেতন না হবে মানুষ ঠকাবে মানুষ, কারণ অ্যাকাউন্টেবিলিটি আমাদের দেশে নেই। যেখানে যা ইচ্ছা তাই চলছে দেশে, পশ্চিমবঙ্গে বিশেষ করে। এখানে কোনো মানুষ, কোনো শাসন না থাকার ফলে যে যা ইচ্ছা করছে এবং লুটে পুটে মানুষকে বিপদে ফেলছে। বহরমপুরের মানুষের কাছে তুমি তো একজন সুপরিচিত সার্জন, অনেকজন তোমার উপর ডিপেন্ডেন্টও, তো তোমার কাছে এটা একটা স্ট্রেস লাগে না একটা মোটিভেশনের কাজ করে? না না, আমি আই নেভার স্ট্রেসড। আমি কোনো দিনও স্ট্রেস হই না। আমার কাছে সবটাই মোটিভেশনস, আর মানুষের ভালো করছি এটা একটা মোটিভেশন হচ্ছে। কিন্তু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটা আমি বুঝতে পারি, সেটা আমার একটু ইরিটেশন হয়। হ্যাঁ, কারণ বললাম আমার কাছে স্ট্যাটিস্টিক্যালি মনে হয় 90% অফ দ্য সোসাইটি যারা রুগী হিসেবে ডাক্তারের কাছে আসেন, 90% পেশেন্টের কোনো প্রকৃত অসুস্থতা নেই। হয় তারা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারে ভোগেন, স্ট্রেস ইনডিউসড, অথবা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারে ভোগে, অথবা তাদের মেটাবলিক ডিসঅর্ডার যেগুলো ছাড়বে না, এবং বেশিরভাগই মানসিক রোগীর মতো প্যানিক ডিসঅর্ডারে ভুগছে। আমার মনে হচ্ছে ক্যান্সার হয়েছে, আমার মনে হচ্ছে এই হয়েছে, আমার এই হচ্ছে, এই যে জিনিসটা, এটা কোনো মেডিকেল সায়েন্সে কিচ্ছু নেই করার, কিন্তু তারা এসে ডাক্তারের চেম্বারে, হাসপাতালে বিরক্ত করে এবং হেলথের অপচয় করে, ওয়েস্টেজ করে, এবং এটা আমার কাছে ইরিটেশন আসে। আমার দেখে একদম বিরক্ত লাগে আজকাল, যে শখ করে ডাক্তারের কাছে আসছে, পয়সা নষ্ট করছে আর ঠকছে। আর এইটাই আমার একমাত্র ইরিটেশনের কারণ। মানুষকে সচেতন নেই, কিছু নেই, ভুল ভাল ওষুধ খাচ্ছে, সেলফ মেডিকেশন করছে, সব ওষুধপত্র কোনো কোয়ালিটি কন্ট্রোল নেই। কী ওষুধ, কেন ওষুধ, ওষুধটা কী আছে না আছে কিচ্ছু ঠিক নেই, মানুষ খাচ্ছে আর বিপদে পড়ছে। আর এটা আমাকে কষ্ট দেয়,
এই অ্যাকাউন্টেবিলিটি নেই বলে আমার কষ্ট দেয়। আর আমার কাছে আমি এই বয়সে আমি অত্যন্ত স্বচ্ছ থাকতে চেষ্টা করেছি সারা জীবন, আর এই স্বচ্ছতা চলে যাচ্ছে বলে আমার কাছে খুব দুঃখ দেয়। এবং মানুষ ঠকছে এবং ঠকে ঠকে তারপর আমাদের কাছে আসছে, এসে দেখছি ঠকে বসে আছে, এরকম হয়। আর তখন বোঝানো যায় না, সেই হিসেবে পড়ে, তখন ইরিটেশন হয়, রাগ হয়, বিরক্তি হই, মানুষ মনে করে আমি খারাপ ব্যবহার করছি। খারাপ ব্যবহার করতে চায় না, কিন্তু ডাক্তারি করতে গেলে যে পেশেন্ট পাওয়া দরকার সেই পেশেন্ট নেই। পেশেন্টের থেকে পেশেন্টের ওই ধরনের পেশেন্ট বেশি গেছে, অর্ধেক পাগল, অর্ধেক অসুখ, অর্ধেক কী ওষুধ খেয়ে অসুখ, মানে অদ্ভুত টাইপের, অপারেশন করে খাম হয়ে গেছে। একটা যদি আমার যদি 5টা আঙুল থাকে, যদি আঙুলটা কেটে দিই কোনো কারণে, আমি হাতটা আগের মতো কাজ করতে পারবো না। সুতরাং একটা মানুষের যদি পেটে ব্যথা হয়, যদি তাকে অ্যাপেন্ডিক্স বলে ভুল করে অপারেশন করা হয়, সারা জীবন সেই মেয়েটা কষ্ট পাবে, কারণ তার অ্যাপেন্ডিক্সটা সুস্থ ছিল। এবং একটা মেয়ে বিয়ের আগে অ্যাপেন্ডিক্সগুলো কেটে দেওয়া হচ্ছে পেট ব্যথা করলে, বিয়ের পরে 2টো বাচ্চা হওয়ার পরেই, কিছুদিন সুযোগ নেওয়ার পরেই শরীর খারাপ হচ্ছে, মাসিক হচ্ছে না, এই হচ্ছে না, তারপরে তার জরায়ুটা থাকবে, জরায়ুটা কাটা যাচ্ছে। তার ফলে একটা ন্যাচারাল একটা অর্গ্যান যদি না থাকে, তার শারীরিক সমস্যা হবেই, সে উন্মাদের মতো ঘুরে বেড়ায়। সেটা তো আমি দেখি, কিন্তু বলবো কাকে, বোঝাবো কাকে, শুনবে না। আমি যদি বলতে যাই, পেশেন্টটা বিরক্ত হয়ে যাবে আমার উপরে, তাহলে আমি বাড়ি বাড়ি বলছি তাই বলবে। আর বেসিক্যালি সিজারিয়ান সেকশনের পরে কী হয়, ন্যাচারাল ডেলিভারিতে মানে জরায়ু থেকে যে ন্যাচারাল বার্থ প্যাসেজ থাকে, সেটা বড় করে বাচ্চাটা বেরিয়ে আসে, ফলে ওয়াইড হয়ে যায়, মানে সার্ভাইকাল ক্যানালটা ওয়াইড হয়ে যায়। ফলে ন্যাচারাল ডেলিভারির পরে এই ওয়াইড সার্ভাইকাল ক্যানাল পরবর্তী ক্ষেত্রে মাদের পিরিয়ডিক্যাল সমস্যাগুলোকে অনেক কমায়। কিন্তু সিজারিয়ান সেকশন করলে যেহেতু এই সার্ভাইকাল ক্যানালটা ছোটো থাকে, তার ফলে পরবর্তী ক্ষেত্রে তার পিরিয়ডের অনেক সমস্যা হতে পারে, হয়, ইট ইজ রিলেটেড। তার ফলে মানুষের ওই মেয়েদের কিছু সমস্যা হয়, ব্যথা করে, এ করে, এবং সেগুলোকে নিয়েই। আর এছাড়া আরও অনেক ব্যাপার আছে যেগুলো এইরকম নয়, অন্য প্ল্যাটফর্মে বলা দরকার। আমাদের দেশে সেক্স এডুকেশনসের অভাব হচ্ছে, আমরা জানি না যে সেক্স একটা শেখার জিনিস। এবং হোয়াট ইজ, ওই একটাই কথা যে হোয়াট ইজ রং ইন সেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, এবং এটা আমরা জানি না জানার ফলে অনেক মোবাইলের মধ্যে অনেক রকম প্রফেশনাল ছেলেমেয়েরা সব এসব দেখায় টাকায়, সেসব দিকে ভুল করবে সহবাস করেন, তার থেকে মেয়েরা অনেক রকম অসুস্থ হন, অনেক ক্যান্সার হচ্ছে, অনেক রকম গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে। সেগুলো বলার প্ল্যাটফর্ম এটা নয়, কিন্তু আমার মনে হয় এটাও বোধহয় শিক্ষার মধ্যে আনতে হবে যে হোয়াট ইজ রং ইন সেক্স, এবং এটা মেয়েদের বোঝাতে হবে, প্রত্যেককে বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে। তা তো এখান থেকে বেরিয়ে আসার উপায় কম, মানুষের রোগের সংখ্যা বেড়ে যাবে। আমরা চাই না রোগের সংখ্যা বাড়ুক, আমরা চাই রোগের সংখ্যা কমুক। আচ্ছা, তোমার মনে হয় না এখন মানুষের মধ্যে গ্যাস হওয়াটা একটু বেশি বেড়ে গেছে? মানে ঘুম থেকে উঠে সকালে উঠে একটা গ্যাসের ট্যাবলেট আমার দরকারই, নাহলে আমি সারাদিন আমার শরীর খারাপ করবে, পেটে ব্যথা করবে, ভার লাগবে। এটা কেন হচ্ছে মানুষের মধ্যে? এটার প্রথম কথা জেনে রাখো যে পৃথিবীতে গ্যাস বলে কোনো রোগ নেই, কোনো অসুখ নেই। গ্যাস একটা ভ্রান্ত ধারণা। কারণ যদি গ্যাস বলে সত্যিই রোগ হতো, তাহলে গ্যাস মাপার যন্ত্র বেরোতো। এখনও পর্যন্ত কোনো বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা গ্যাস মাপার যন্ত্র বার করতে পারেনি, অম্বল মাপার যন্ত্র বার করতে পারেনি। এই দুটো শব্দ এটা কেবলমাত্র বাঙালিরা ব্যবহার করে, গ্যাস আর অম্বল। যদি আজ থেকে 90 সালে যাওয়া যায়, মানে পিছিয়ে যাওয়া যায়, যখন মানুষ ছিল, তারা তো গ্যাস অম্বল বলে কিছু বলতো না, তারা তো ওষুধ খেত না, পেতেও না, মরে যেত সব। গ্যাস অম্বলটা হচ্ছে একটা সাইকিয়াট্রি ওয়ার্ড। যখন মানুষের, বললাম না, রাত্রিবেলায় অনেক দেরিতে ঘুমোয়, অনেক রাত্রিবেলায় খাবার খায়, তার ফলে হজম হয় না। আর একটা কথা, সবথেকে বড় কথা হচ্ছে, গ্যাস অম্বলের ওষুধটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের ওষুধ। গ্যাস্ট্রিক আলসার হলে ওই ওষুধগুলো 1.5 মাস খেতে হয়। এবং একটা লোক সকালবেলা উঠে গ্যাস অম্বলের ওষুধটা সারা জীবন ধরে খাচ্ছে, এবং ওষুধটার কাজ হচ্ছে অ্যাসিড সাপ্রেস করে দেয়। যদি স্টমাকে যদি নর্মাল সিক্রেশন যদি বন্ধ করে রাখা হয়, অ্যাসিডটা বন্ধ করে রাখা, হজম হবে কী করে? যদি মুখে লালা বন্ধ করে দিই, যদি চোখে জল বন্ধ করে দিই, ঘাম বন্ধ করে দিই, যদি আমি বাইল বন্ধ করে দিই ওষুধ দিয়ে, আমি যদি কোনো হরমোন বন্ধ করে দিই ওষুধ দিয়ে, তার সাইড এফেক্ট হবে না? কোনো মানুষ যদি পাগলের মতো প্রত্যেক দিন উঠে তার অ্যাসিডটাকে সকালবেলা উঠে বন্ধ করে দেয়, তা সে কী করে এক্সপেক্ট করে 4 দিন ভালো থাকবে? তো সে এমনি ওষুধ খেয়েই তো তার নিজের পাগলামি থেকেই তো। এটাই তো বলছিলাম, কাউন্টারে এই ওষুধ কেন সবথেকে বেশি নিষিদ্ধ। মানুষ না জেনে সব ওষুধগুলো খায় আর নিজে কষ্ট দেয় অকারণে। এবং এই পাগলামিগুলো থামা দরকার। এই পাগলামিগুলো না গেলেই পশ্চিমবঙ্গ থেকে রোগ যাবে না। পশ্চিমবঙ্গ রোগে পৃথিবীতে হাইয়েস্ট। পৃথিবীতে মানুষ ওষুধ খায়, তার অর্ধেক খায় ভারতবর্ষে। অর্ধেক ওষুধ যে ভারতবর্ষে খায়, তার অর্ধেক খায় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যে অর্ধেক খায়, তার অর্ধেক খায় মুর্শিদাবাদে। আমাদের দুর্ভাগ্যটা, অজান্তে মানুষ বিষের মতো জিনিসগুলো নিজের পয়সা দিয়ে কিনে নিজের শরীরটাই খারাপ করে। দিস ইজ আ মেসেজ ইন দ্য সোসাইটি।
ওষুধ খাওয়ার জিনিস নয়, ওষুধ ডাল ভাত মাংস মাছ মাংসের মতো নয় যে কিনে এনে খেতে হবে। এটা একটা যেন আবদারের বিষয়, মানে স্বামী বাজারে বেরোচ্ছে, শোনো না এক পাতা গ্যাসের ওষুধ এনে দিও, এই যে কথাগুলো না, এগুলো হাসির কথা না, এগুলো একদম ইরিটেশনস, এবং এটা যে সোসাইটিতে এফেক্ট করছে। এবং ওটার থেকে ওই মা বলছেন, বাচ্চারা শুনছে, বাচ্চাও বলছে মা আমার গ্যাস হচ্ছে, দিদিমাও বলছে শুনে আমার গ্যাস হয় মা, আমাকে একটা দিও তো। হাস্যকর, একদম অবাক হয়ে যেতে হবে। কারণ একটা জিনিস আবার বললাম, গ্যাস আর অমল মাপার যন্ত্র নেই। অসুখ হলে কিন্তু যন্ত্রটা বেরোতো, সুগার মাপার যন্ত্র আছে, সব মাপার যন্ত্র আছে, শুধু গ্যাস আর অমল মাপার যন্ত্র এটা প্রশ্ন করে না কেন মানুষ? এটা মোটরসাইকেল টায়ারে পাম্প মেপে দিচ্ছে, তা আমাদের মুখের মধ্যে কিছু ঢুকিয়ে দেবে, কি পায়খানা রাস্তা দিয়ে ঢুকিয়ে দেবে বলে এত গ্যাস হয়েছে, এত পার্সেন্টেজ গ্যাস আছে আপনার, আমাকে ঢুকিয়ে দেবে বলে আপনার একটু কম আছে, হয়েছে কোথাও পারেছে? কেন পারে না? কারণ এটা কোনো রোগী নয় বলে। আমি ডাক্তারি বই কোথাও লিখিনি গ্যাস বলে কোনো রোগ আছে, ডাক্তারি বই পড়েছি প্রচুর, পাইনি কোথাও। কোভিডের মতন সিচুয়েশন তো আবার আসতে পারে, তো তোমার কি অ্যাডভাইস পাবলিকের জন্য, ওরকম সিচুয়েশনকে কি করে ট্যাকেল করবে? এক্স্যাক্টলি, কোভিড হচ্ছে একটা মহামারী, এবং এই মহামারীটা একসময় প্লেগ হয়েছে, প্লেগ চলে গেছে, এবং বহু বহু মহামারী এসছে। কোভিড যে কেন এসেছিলো এবং কেন চলে গেল কেউ জানে না, দের ইজ নো সায়েন্স বিহাইন্ড। না, আমার নিজের মনে হয় কোভিড লজ্জা পেয়ে চলে গেছে, মানে কোভিড দেখেছে যে এই মানুষগুলোর উপর অত্যাচার করে লাভ নেই, আমি চলে যাই। কারণ মানুষের এই পাবলিক হেলথটা এত দুর্বল পশ্চিম ভারতবর্ষে, যেটা কোভিড লজ্জা পেয়ে চলে গেছে। এবং কোভিড আসবে মানে কোভিড আছে, কোভিডকে নিয়ে আমরা ঘর করছি, কোভিডের স্ট্রেন পাল্টেছে ওই অল্প বিস্তর। এখনও যদি কোভিড টেস্ট করা যায় সর্দি কাশি রোগের সময় দেখা যাবে কোভিড পজিটিভ, কিন্তু কোভিড এইভাবেই ছড়াবে যতক্ষণ না আমরা কোভিড, মানে কোভিড লাইক স্ট্রেন যেটা বলছি, কোভিড আগেও ছিল, কোভিড 52 সালে আমাদের বই লেখা আছে কোভিড, এই কোভিড, হ্যাঁ এগুলো ছিল, কিন্তু কোভিড ছিল না মানে তার ভায়োলেন্ট রূপটা ছিল না, সেই ভায়োলেন্ট রূপটা এসেছিল করে, সেটা ভায়োলেন্ট জিনিসটা চলে গেছে। কিন্তু কোভিডের একটা রেসিডুয়াল স্ট্রেন আছে, যেটা লো গ্রেড একটা কোভিড বাচ্চাদের মধ্যে মাঝে হচ্ছে, বেশ কিছু বাচ্চা অসুস্থ হচ্ছে, কিন্তু কোভিডের মরে যাওয়ার সংখ্যাটা 1 to 2%। আমরা কোভিড নিয়ে যে প্যানিক করেছিলাম সেই প্যানিকের কারণ মৃত্যুর জন্য নয়, প্যানিকের কারণ ইট ইজ খুবই ছোঁয়াচে রোগ। একসময় যদি হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে, আমাদের মেডিকেল সেট আপ সেটাকে কন্ট্রোল করতে পারবো না, তাই জন্য লকডাউন। কোভিড মরে যাওয়ার জন্য ভয়ঙ্কর নয়, মরে যাওয়ার জন্য ভয়ঙ্কর ইবোলা, যে আরামে সেই মরে যাবে, ধরে নাও 90% মর্টালিটি, আর প্রচণ্ড ছোঁয়াচে। কোভিড ইজ নট মর্টাল, এটা ছোঁয়াচে কিন্তু মরণ 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 মানে মৃত্যুর কারণ নয়। কোভিড থাকবে, কোভিডকে নিয়ে আমরা চলবো, যত আমরা স্যানিটেশন রাখবো, পরিচ্ছন্নতা থাকবো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবো, ক্রাউড কম থাকবে। আমাদের দেশের আর একটা সমস্যা হচ্ছে পপুলেশনস, এটা বলা যায় না অনেক সময়, কিন্তু এত পপুলেশনস একটা রাষ্ট্রের পক্ষে, এই পপুলেশনকে হেলথ ডাইরেক্টিভ করা, হেলথকে সুন্দর করা খুব কঠিন। এবং এটা আমার কাছে মনে হয়েছে এটা টায়ার্ডসাম, এত মানুষের এত অসুখ, এত মানুষ, একটা কোনো সভ্য দেশে তাকে ভদ্রভাবে রাখা, তার শিক্ষা, তার কাজ, তার সব কিছু, আইন, সব কিছুই কিন্তু এই সংখ্যার সঙ্গে ডিপেন্ড করবে। ফলে মানুষের নিয়ন্ত্রিত সংখ্যার, একটা রাষ্ট্রের নিয়ন্ত্রিত সংখ্যা খুব ইম্পর্ট্যান্ট, এই কনসেপ্টটা এখন মানুষ শিখেছে, মানুষ এখন ঠিকভাবেই সেই গ্রাফটা কমের দিকে আছে। কিন্তু যেভাবে মানুষের 1,45,00,000 লোক, এই 145 কোটি দেশ, সেখানে হেলথকে এত সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া কষ্টকর। একটা ডক্টর হিসেবে তুমি হেলথকে কি করে ডিফাইন করো? হেলথ হচ্ছে একটা সোশ্যাল ওয়েলবিইং, আমি শরীর, মন এবং সামাজিকভাবে সুস্থ, আমি ভালো আছি। আমার যদি হেলথ ভালো না থাকে, আমার জ্বর হয়েছে, আমার শরীর খারাপ, তাই আমি বলবো আমি অসুস্থ, শারীরিক অসুস্থ। আমার মন খারাপ, আমার মন ভালো লাগছে না, আমার একটা ঘটনা, এমন একটা খবর শুনলাম যে আমার খুব দুঃখ পেয়েছে, আমার সম্বন্ধে এরকম বলেছে, আমি এরকম নই, আমার মন খারাপ হয়ে গেছে, আমার মনে অসুখ। কিন্তু হোয়াট ইজ সোশ্যাল হেলথ, ইটস ভেরি ইম্পর্টেন্ট বোঝা। আমরা সামাজিকভাবে অসুস্থ, শরীর মন নিয়ে অসুস্থতার বহুত কারণ আছে, মোবাইল বলছি, ফ্রেন্ড রিলেশনশিপ বলছি, বন্ধুদের ব্যবহার বলছি, শিক্ষার আলয় বলছি, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, খেলাধুলার ময়দান বলছি, সব জায়গাতেই বিভিন্ন একটা অ্যাসপেক্ট আছে মনের জন্য। নাটক করা, গান করা, ক্রিয়েটিভিটি লাগবে। মন ভালো রাখতে গেলে সৃষ্টিশীল হতে হবে, গান করতে হবে, আঁকতে হবে, ফুল লাগাতে হবে, খেলতে হবে, নাটক করতে হবে, মানে এই যে নাচ করতে হবে, মানে এর মধ্যে আনন্দ থাকতে পারবে। কিন্তু সোশ্যাল সায়েন্স হচ্ছে, সোশ্যাল হেলথ হচ্ছে যখন আমি যে কাজটা করবো সেটা আমার জন্য নয়, সমাজের জন্য, দ্যাট ইজ সোশ্যাল হেলথ। মানে একটা বুড়ো অনেক বয়স, সে আমের আঁটিগুলো নিয়ে বা কাঁঠালের আঁটি নিয়ে একটা রাস্তার ধারে ধারে গ্রামের মধ্যে বীজগুলো বসাচ্ছে, বর্ষার সময় বসাচ্ছে,
রোজ এসে জল দিচ্ছে, একটু বেড়া দিয়ে রেখেছে যেন গাছে ছাগলে না খেয়ে নেয়। তার ইচ্ছে এটাই যে গাছগুলো বড় হোক, গাছগুলো বড় হোক, আরও বড় হোক, আরও বড় হোক, সেই গাছে আম হোক, কাঁঠাল হোক, মানুষ খাবে। ওই লোকটাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কেন লাগাচ্ছ গাছটা, তো অনেক 15 বছর লাগবে, তুমি মরে যাবে তখন, তুই কেন লাগাচ্ছ? বলো আমি যে গাছটা খেয়েছি সেটা আমার লাগানো নয়, আমি যে গাছটা খেয়েছি, আম খেয়েছি, সেই গাছটা আমার পূর্বপুরুষ লাগিয়েছিল বলে। দিস ইজ সোশ্যাল হেলথ। আজকে আমরা যে কথাটা বলছি সেটা আমার জন্য যতটা প্রয়োজনীয় তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় হচ্ছে সমাজের জন্য। সমাজ আমার কথাটা কীভাবে নিচ্ছে, আমার কথাটা সমাজের কী উপকার করছে। যদি আমি সোশ্যাল হেলথ ভালো হয়, আমার এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এগোবো, এবং দ্যাট ইজ সোশ্যাল হেলথ। এই সোশ্যাল হেলথের জায়গায় মানুষ গড়কুন হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে, মানুষ নিজের জন্য কিছু করছে না। এর জন্য মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কারণ সোশ্যাল হেলথ যদি ঠিক না থাকে মানুষ আনন্দে থাকতে পারে না। স্যার, আমি কিছু স্টেটমেন্টস বলবো, তুমি ওটাকে ট্রুথ না মিথ ওটা আইডেন্টিফাই করবে। অ্যান্টিবায়োটিক্স খেলে আমরা ইজিলি কিওর হয়ে যাব, তাই আমাদের দোকানে গিয়ে কোনো একটা অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খেয়ে নেওয়া উচিত। মিথ। আসল ব্যাপারটা হচ্ছে অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনে কাজ করে। তুমি নিজে জানো কি তোমার কোন ব্যাকটেরিয়া কী ইনফেকশন করেছে? একটা মানুষ কি জানে যে তার পেচ্ছাপে ইনফেকশন হলে কী অ্যান্টিবায়োটিক লাগে, রেসপিরেটরি ইনফেকশন হলে কী অ্যান্টিবায়োটিক লাগে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন হলে কী অ্যান্টিবায়োটিক লাগে, তার স্কিন সফট টিস্যু ইনফেকশন হলে কী অ্যান্টিবায়োটিক লাগে? তার কি কোনো জ্ঞান আছে? সে যে কোনো অ্যান্টিবায়োটিক কিনতে পারে, দোকানদার যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারে, কিন্তু যদি তার টার্গেট অর্গানে টার্গেট ব্যাকটেরিয়ার উপর কাজ না করে সে অ্যান্টিবায়োটিক খেয়ে সে কী হবে? বরঞ্চ অ্যান্টিবায়োটিক খাওয়ার যে সাইড এফেক্ট সেটা প্রকট হবে। কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার মধ্যে দিয়ে অসুখ সারে যাওয়ার কোনো সায়েন্স নেই, কোনো রকম কোনো সায়েন্স নেই। নির্দিষ্ট অর্গানে কোন অ্যান্টিবায়োটিক কাজ করে, কোন ব্যাকটেরিয়া থাকে সেগুলো ডাক্তারদের জানতে হয়। যারা এটা নিয়ে ভাবেন, চিকিৎসা করেন, তারাই একমাত্র বলতে পারবেন যে ওই পেশেন্টের কোন অ্যান্টিবায়োটিকটা কখন কতটুকু লাগবে। সুতরাং হ্যাপাজার্ড অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো লাভ নেই। সার্জারি ইজ অলওয়েজ দ্য লাস্ট অপশন। এখানে একটা কথা আছে, ইজ এ ভেরি গুড থিং, যে হোয়ার মেডিসিন এন্ড সার্জারি বিগিনস। যেখানে ওষুধ শেষ সেখানে অপারেশন শুরু। মানে যে কোনো মানুষের যে কোনো অসুখ হলেই কিন্তু ফার্স্ট সে যাবে একটা মেডিসিনের ডাক্তারের কাছে। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে বলবে দিস ইজ মাই প্রবলেম। মেডিসিনের ডাক্তার তাকে দেখবে, দেখে তার রোগটা নির্ণয় করার চেষ্টা করবে, এবং রোগ নির্ণয় হচ্ছে ডাক্তারিতে সবথেকে প্রথম কাজ। কোনো রোগ নির্ণয় না করে তোমার কোনো অধিকার নেই কোনো ওষুধ লেখার। ইউ হ্যাভ নো রাইট। তুমি যা কিছু বুঝলে কোনো বুঝলে একটা ওষুধ লিখে দিতে হয় না। হাসপাতালে গেল, কী বললো না বললো ওষুধ লিখে দিচ্ছে, হয় না, চলে না। এভিডেন্স বেসড মেডিসিন, আমাকে প্রমাণ করতে হবে এই লোকটার কী রোগ আছে, তারপরে আমি ওষুধ লিখতে পারবো। সুতরাং ফিজিশিয়ান দেখে যদি মনে হয় এই অসুখটা ওষুধে সারবে না, সে বলবে আপনার কলব্লাডারের পাথর আছে, আপনার অ্যাপেন্ডিক্স আছে, আপনার হার্নিয়া আছে, আপনার পাইলস আছে, আপনার এটা ক্যান্সার আছে, এটা আপনাকে সার্জনের কাছে গিয়ে এটা রিমুভ করতে হবে। তারপরে সার্জন বলে দেবে ফার্দার চিকিৎসা কী হবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, ইচ অ্যান্ড এভরি পেশেন্টসকে ফার্স্ট উই গো টু, আমাদের ফার্স্ট কনসালটেশন করতে হবে ফিজিশিয়ানের কাছে, যারা মেডিসিন দিয়ে চিকিৎসা করেন। তারা যখন বলবে যে মেডিসিন কাজ করবে না, তখনই সার্জনের কাছে যেতে হবে। আদারওয়াইজ সার্জনরা ভুল মানে ঠিক করবেন না আর কি, জাস্টিফাই করবেন না। ফার্স্ট মেডিসিন যেখানে কাজ করবে না সেখানেই সার্জারি। নর্মাল সর্দি কাশি হলে আমরা দোকানে যাব, কম্পাউন্ডার ওষুধ দেবে, আমরা খেয়ে নিলে আমরা ঠিক হয়ে যাব। এটাও মিথ। নর্মাল সর্দি কাশি হলে আমার মনে হয় এগুলা বডির ন্যাচারাল ডিফেন্স থাকে, এবং যে কোনো সর্দি কাশি, পাতলা পায়খানা, এগুলো অল আর ডিফেন্স। আমি একটা কথা বলছি, কেউ অবাক হয়ে যাবে যদি বলি যে কাশি কি। কাশি হচ্ছে একটা ডিফেন্স সিস্টেম। আমার শরীরের মধ্যে যখন কোনো অফেন্ডার কাজ করে, অফেন্ডার ঢোকে, ধরো এখানে আমি লঙ্কা পুড়িয়ে দিলাম, শুকনো লঙ্কা, আমরা সবাই কাশতে শুরু করলাম, একজন কাশছে না, তার মানে কি হচ্ছে, তার কাশির যে ডিফেন্স সেটা নষ্ট হয়ে গেছে। এটা এইডসের পেশেন্ট, সেটা সে কাশছে না, তো কাশি হচ্ছে ডিফেন্স। যদি আমি ওষুধ খেয়ে কাশিটা বন্ধ করে দিই তো আমার ডিফেন্সটাকে আমি নষ্ট করছি। ধরো আমি একটা খারাপ জিনিস খেয়েছি, খেয়ে সেটা নিচে চলে গেছে, বা খারাপ জিনিস খেয়েছি বমি করে দিলাম, মানে বডি চাইছে না তার ডিফেন্স যে ওই খারাপ জিনিসটা শরীরে রাখতে, কিন্তু আমি বমিটা বন্ধ করার জন্য একটা ইনজেকশন নিয়ে নিলাম, বমিটা বন্ধ হয়ে নিচে চলে গেল খাবারটা। এবার দেখা গেলো ডায়রিয়া হচ্ছে, মানে জিনিসটা বের করে, টক্সিনটাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এবার আমি ডায়রিয়াটা বন্ধ করার জন্য একটা ওষুধ খেয়ে নিলাম, তো টক্সিনটা থেকে গেল পেটে। সুতরাং যে কোনো টক্সিন আর এই যে পায়খানা করা, কাশি, বমি হওয়া, ফিভার, এভরিথিং ইজ দ্য ডিফেন্স অফ দ্য বডি। ডিফেন্সটাকে নষ্ট করতে নেই, বডি লড়াই করছে। এটা একটা জ্বর হচ্ছে মানে কি, ব্যাকটেরিয়া ঢুকেছে, ব্যাকটেরিয়ার সঙ্গে বডি ফাইট করছে, তার জন্য একটা হিট জেনারেট করছে। তুমি হিটটা কমিয়ে দাও, তুমি প্যারাসিটামল খাও, তুমি কষ্টটা কমিয়ে দাও,
কিন্তু বডি নিজে ঠিক ওই ফাইট করে একটা সময় ফাইটে উইন করবে, যদি তোমার ইমিউনিটি ঠিক থাকে, ভিটামিনস ঠিক থাকে, প্রোটিনস ঠিক থাকে। আর যদি না পড়ে তখন তোমার ঠিক আছে, 1-2 দিন সময় নাও, ফট করে কেন খাবে? প্যারাসিটামল ইজ এ সেফ ড্রাগ। তোমার কষ্ট কমানোর জন্য হাতে পায়ে ব্যথা, সর্দি, কাশি, শুধু প্যারাসিটামল ট্যাবলেটটা রেকমেন্ড করা যায়, না জেনেও খাওয়া যায়। এখন তো কষ্ট পেয়ে তোমার লাভ নেই, প্যারাসিটামল খেলে অ্যাটলিস্ট আমার কষ্টটা কমবে। এখন তো নতুন জেনারেশনে অনেকজন ডাক্তার হচ্ছে, তো তুমি তাদেরকে কি অ্যাডভাইস দিতে চাও? না, অ্যাডভাইস মানে অ্যাটিচিউড, একটাই কথা বলছি। ফার্স্ট থিং হচ্ছে অ্যাটিচিউড অফ এ ডক্টর। অ্যাটিচিউড ঠিক না থাকলে মানুষ বিপদে পড়ে যাবে। কারণ ডাক্তার হচ্ছে এমন একটা মানুষ, সে একটা ওই কী বলবো, আমার খুব একটা ছোট্ট গল্প মনে পড়ে যে একটা রেডিওর দোকানদার একটা রেডিও বিক্রি করেছে একটা গরিব মানুষকে। তো সারাদিন ধরে রেডিও শোনে, রেডিও ব্যাটারি শেষ হয়ে গেছে, এবার একটা ব্যাটারি কেনে, ও ব্যাটারি লাগিয়েছে আর রেডিওটা চলছে না। তো দোকানে এসে বলছে, দেখো কত সুন্দর রেডিওটা শুনছিলাম, বন্ধ হয়ে গেছে। তখন দেখে দেখছি ব্যাটারিটা উল্টো করে লাগিয়েছে। তখন ও বুঝতে পেরেছে সমস্যাটা কিছুই নয়। বলছে, বাবা এ তো রেডিও খারাপ আছে খুব, তুমি যাও, আমি দেখছি করে যন্ত্রপাতি কলকাতা থেকে আনতে হবে। আবার এসছে, ভালো হয়েছে? না, হয়নি, যন্ত্র পাওয়া যাচ্ছে না, আরও ব্যবস্থা করতে হবে। অনেক দিন ঘুরিয়ে বাবা অনেক কষ্ট করে পেয়েছি নতুন রেডিওটা, বলে ব্যাটারিটা উল্টো করে সোজা করে লাগিয়ে দিয়ে শুনতে পেয়েছে, খুব খুশি হয়ে চলে গেছে এবং বেশ খানিকটা টাকা নিয়েছে। সেই যে গরিবটা, সে জানতো না ব্যাটারিটা ঠিক করে লাগাতে। তেমনি চিকিৎসা বিজ্ঞানটাই মানুষ জানে না সত্যিকারের রোগটা কী, হয়তো খুব সাধারণ একটা সমস্যা, সেটা যদি আমি সেই মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠগাই এবং সেটাই যদি আমার একমাত্র কাজ হয়, তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলছিলাম, মেডিকেল হচ্ছে সায়েন্স, ইট ইজ নট এ কমার্স। সুতরাং বি সায়েন্টিস্ট, ডোন্ট বি এ কমার্শিয়াল পার্সন। ডাক্তারের কাছে এটাই আমার উপদেশ। নতুন প্রজন্মের ডাক্তার যদি কমার্শিয়াল হয়, মানুষের প্রচুর ক্ষতি হয়ে যাবে এবং সেই ক্ষতি সামাল দেওয়া যাবে না। এবং একদিন মানুষের যে ক্ষোভ ডাক্তারদের প্রতি, সেটা বাড়তে বাড়তে পুঞ্জীবিত হতে হতে ডাক্তারদের উপর ঝাঁপিয়ে পড়বে। সেটা থেকে বাঁচার একমাত্র উপায় অ্যাটিটিউড, সততা, অনেস্ট ইজ দ্য বেস্ট থিং। সত্যি কথা বলা, যা সামনে আছে বলা। আমার মনে হয় মানুষ বোঝে, মানুষ অত বোকা নেই। যদি ডাক্তার মনে করেন আমি চালাক, মানুষরা বোকা, তাহলে ভুল করবে। মানুষই চালাক, আমরাই বোকা। এটাই আমার মনে হয় সবথেকে বড় কথা। আমি শুনেছি তুমি খুব সুন্দর কবিতা পাঠ করো। আমাদের স্টুডিওতে আমি খুব লাকি ফিল করব নিজেকে, তুমি যদি একটা কবিতা পাঠ করো। আমার দাদু আমাকে একটা ছোটোবেলায় কবিতা বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল। অহংকারী পতনের মূল, যথা নিমিষের তরে তরুণ তপন করে, হাসিয়া নলি নিপুণ কাঁদে ম্লান মুখে, তেমনি সময় হয় নরে সৌভাগ্যদয়, কিন্তু চিরদিন কেউ নাই রয়ে সুখে। সেদিন দেখিনু যারে যৌবনের অহংকারে, তৃণবৎ জ্ঞান করে জগৎ সংসার, আজ সে শীর্ণ বেশে ঘুরিতেছে দেশে দেশে, হতভাগ্য বলি তারে ঘৃণা করে সবে। হায় কবে কি হইবে, কার ভাগ্যে কি ঘটিবে, কি আছে জানিনে ভাই বিধাতার মনে। দানী হয়ে করো দান, জ্ঞানী হয়ে করো জ্ঞান, বিদ্যায় বিনয়ী হও দয়ায় শীল ধনে। জ্ঞান ধন খ্যাতিমান দেন যদি ভগবান, সুপথে থাকিয়া ভোগ করতা সকলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমার রিকোয়েস্ট রাখার জন্য। থ্যাংক ইউ আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। না, আমার খুব ভালো লাগলো। এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাকে আমি ইউজ করতে চাইছি সোসাইটির মধ্যে একটা মেসেজ দেওয়ার জন্য, যে হেলথটাকে সঠিকভাবে চিন্তা করার জন্য। আমি প্ল্যাটফর্মগুলো খুঁজছি যেখানে আমার এই দীর্ঘকালের অভিজ্ঞতাটাকে আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Doctor, for sharing your remarkable journey with us today. Your dedication to public health and surgery is truly inspiring. I would like to thank our audience for watching the video till the end. If you have learned something from this video, please support us by subscribing to our channel. Tell me brutally, how can I improve myself as a podcaster? Thank you so much. Love you all. Jai Hind.